আচ্ছা চল, তাহলে এই চ্যাপ্টারে আপনাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যে টপিক আমি চ্যাপ্টারের শুরু থেকে বারবার নাম করতাম, আয়নন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল, এইটা এই একটা সিঙ্গেল টপিক বলতেই আমার একটা গোটা ক্লাস লেগে যাবে, মানে 45 to 50 মিনিটস কি 1 আওয়ার এই একটা টপিক নিয়ে আলোচনা করতেই লেগে যাবে। কারণ খুব ইম্পর্টেন্ট টপিক, এন্ট্রান্সের পার্সপেক্টিভ থেকে, বোর্ডস এর পার্সপেক্টিভ থেকে, সবকিছু পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট টপিক, কারণ এটা একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। নেক্সট, যদি আমি বলি রিসেন্ট টাইমে স্যার কোন পরীক্ষায় পড়েছে, এবছরের নিটের কোশ্চেন যদি খুলিস, নিট 2024-এর কোশ্চেন যদি খুলিস, সেখানে অলরেডি আয়নাইজেশন পোটেনশিয়াল থেকে কোশ্চেন পড়েছে। সো আরো অন্য জায়গাতেও ইম্পর্টেন্ট টপিক, কারণ আয়নাইজেশন পোটেনশিয়াল যারা প্রথম থেকে ভিডিও লক্ষ্য করছিস, যখন বোরের থিওরি পড়াচ্ছিলাম ওখানে কিছু নিউমেরিক্যাল করতে গিয়েও আয়নাইজেশন পোটেনশিয়ালের কথাটা তখন বলেছিলাম, তখনও কিছুটা অল্প করে আয়নাইজেশন পোটেনশিয়ালের কনসেপ্টটা বলেছিলাম। এখানে আমাদের ডিটেলে পড়তে হবে, অনেক এলিমেন্ট, সব এলিমেন্টকে একসাথে নিয়ে পড়তে হবে, কার কি হয় অনেকটা ডিটেলে পড়তে হবে। ওই বোরের থিওরিতে কি ছিল, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এই চারটে সিস্টেমকে নিয়ে আলোচনা করতে হচ্ছিল, কারণ সবারই n=1 একটা করে ইলেকট্রন ছিল। তো সেই বেসিসে আমরা আলোচনা করেছিলাম, একটা স্পেশাল কেস আলোচনা করেছিলাম। এখানে আমাদের জেনারেলাইজড কেসটা পড়তে হবে। আচ্ছা, ঠিক। তো এবার তাহলে কি দেখবো, আয়নন বিভব, আগে নামগুলোকে নিয়ে আলোচনা করি। নামগুলো দেখে যেন ভয় পাবি না। কি বলা আছে, আয়নন বিভব বা আয়োনাইজেশন এনথ্যালপি। তাহলে বিভব বলেছে মানে ইংলিশে নাম আসছে আয়োনাইজেশন পোটেনশিয়াল, এনথ্যালপির এনথ্যালপি হয়। এরপরে যখন থার্মোডিনামিক্স পড়বো, থার্মোডিনামিক্স পড়তে গিয়ে এনথ্যালপি জিনিসটা কি ভালো করে বুঝবি। কিন্তু ফর দ্য টাইম বিং এনথ্যালপি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এনথ্যালপিটাকে জাস্ট এনার্জি হিসাবে ধরে চলা হতো, ঠিক আছে। দ্যাট মিনস আয়োনাইজেশন এনার্জিও আমি এটাকে বলতে পারি, এটা হচ্ছে ব্যাপার। পোটেনশিয়াল বলেছি মানে পোটেনশিয়াল এনার্জির কথাই বলতে চাইছি, এনথ্যালপি মানে ওই এনার্জি, বাকিটা আমরা বুঝি। তাহলে প্রথমে ডেফিনেশনটা আমি বই থেকে পড়ে দিচ্ছি, যদিও বোরের থিওরির ক্ষেত্রে যখন বলেছিলাম তখন আমি ডেফিনেশনটা বলেছিলাম কিছু ইম্পর্টেন্ট কথা, যে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নীয় বিভব, সরি আয়নন বিভব নিয়ে যখন আমরা আলোচনা করছি, তখন আমাদের একটা আইসোলেটেড অ্যাটম হতে হবে, মানে বিচ্ছিন্ন অ্যাটম হতে হবে, মানে সে বন্ডেড নয়, এবং তাকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এইসব কিছু কথা বলেছিলাম ডেফিনেশনের জন্য। বইয়ে একবার জিনিসটা বলি, তারপরে আমি বোর্ড ওয়ার্কে চলে যাব, কারণ ডেফিনেশনটা একটু পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, কি পয়েন্টগুলোকে আমি হাইলাইট করে দেবো। তাহলে দেখি, আমার মেন ডেফিনেশন স্টার্ট হচ্ছে এখান থেকে, সেখান থেকে শুরু হয়ে একদম শেষ অবধি এতটাই আমার মেন কনসেপ্ট। এবং এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা দেখছি, এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাও আমাদের ভালো করে বুঝতে হবে, কিছু টার্মিনোলজি আছে সেই জায়গাগুলোতে ভালো করে লক্ষ্য করতে হবে। ধীরে সুস্থে শোন, কারণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেই জন্যই বলছি ধীরে সুস্থে শোন। তাহলে দেখ, ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে, দ্যাট মিনস যেটাকে আমরা বলবো গ্রাউন্ড স্টেট, তাহলে কোনো একটা অ্যাটম তার সর্বনিম্ন শক্তি স্তরে আছে, দ্যাট মিনস তার ইলেকট্রন গুলো লোয়ার এনার্জি টু হায়ার এনার্জি ফিল আপ হয়ে আছে, কোনো ইলেকট্রন লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে জাম্প করে যায়নি। তাহলে অ্যাটমটা তার সব থেকে স্টেবল কন্ডিশনে রয়েছে, কোনো ইলেকট্রন লোয়ার টু হায়ারে জাম্প করেনি, যেগুলো আমরা বোর্ডের থিওরিতে করতাম না, যে n=1 থেকে ইলেকট্রনটা জাম্প করে n=2 তে গেল বা 3 তে গেল, এরকম কেউ জাম্প হয়ে নেই, সবাই লোয়েস্ট এনার্জি টু হাইয়েস্ট এনার্জি, যতগুলো ইলেকট্রন রয়েছে ততগুলোই ফিল আপ হয়েছে, কোনো ইলেকট্রন লোয়ার এনার্জি টু হায়ার এনার্জি জাম্প করেনি। দ্যাট ইজ তার সর্বনিম্ন শক্তি স্তরে স্থিত কোনো মৌলের একটা বিচ্ছিন্ন গ্যাসীয়, একটি বিচ্ছিন্ন এবং গ্যাসীয়, যেটা বলেছিলাম আইসোলেটেড মানে বিচ্ছিন্ন, বাকিদের থেকে সে বিচ্ছিন্ন হয়ে আছে, সিঙ্গেল অ্যাটমকে তুলে নিয়ে এসে আলোচনা করছি, এবং সেটা কিন্তু কোন ফর্মে থাকতে হবে, গ্যাসিয়াস ফর্মে থাকতে হবে। কি পয়েন্ট, তাহলে সেই অ্যাটমটাকে, যে বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, হ্যাঁ বিচ্ছিন্ন গ্যাসীয় যে পরমাণুটাকে আমি নিচ্ছি, তাকে, বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুটাকে তার কিন্তু গ্রাউন্ড স্টেটে থাকতে হবে। তাহলে এতগুলো পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেল। এবার তার যোজ্যতা কক্ষের আবার একটা ইম্পর্টেন্ট লাইন আমার কি আসছে, অনেক কটা লাইন আছে যেগুলো এখানে ইম্পর্টেন্ট আসবে। তার যোজ্যতা কক্ষের, যোজ্যতা কক্ষক বা ভ্যালেন্স সেল কি বলেছিলাম, কোন একটা অ্যাটমের আউটার মোস্ট সেল, তাকেই আমরা তার ভ্যালেন্স সেল বলছি। আউটার মোস্ট সেল মানে সব থেকে বহিষ্ঠতম কক্ষক, যেখানে আমি ইলেকট্রনকে পাবো, সেটাই তার হচ্ছে ভ্যালেন্স সেল। যেমন আমি তার এক্সাম্পল হিসাবে বলতে পারি কি, তার এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি সোডিয়ামকে নিয়েই বলি, বুঝতে সুবিধা হয়। তাহলে সোডিয়াম, যেমন আমরা জানি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তাহলে তার টোটাল ইলেকট্রনও 11, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, সরি 3 লিখে ফেললাম, 2p6, দেন তারপরে কি আসে, তারপরে আসে 3s1। তাহলে তার সর্ববহিষ্ঠ কক্ষক কোনটা, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা, n=3, এবং n=3 তে আমি দেখতে পাচ্ছি একটাই ইলেকট্রন রয়েছে। তাহলে দিস ইজ সোডিয়ামের ভ্যালেন্স সেল বা যোজ্যতা কক্ষক, রাইট। তাহলে সোডিয়ামকেই আমি যদি নিই,
তাহলে সোডিয়ামের কোনো একটা আইসোলেটেড অ্যাটম নেব, সেটাকে গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, তার সর্বনিম্ন অবস্থায় থাকতে হবে, এবং এই কন্ডিশনগুলো মেনটেন করার পর সোডিয়ামের যে সর্ববহিস্থ কক্ষক যেখানে ইলেকট্রন রয়েছে, দ্যাট মিনস ভ্যালেন্স সেল। তাহলে ভ্যালেন্স সেলের ডেফিনেশন আগের দিন তো ভ্যালেন্সি নিয়ে অনেক কিছুই কথা বলা হলো, এছাড়া যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি তখন ভ্যালেন্সি নিয়ে বহুবারই কথাবার্তা হচ্ছে, যে প্রিভিয়াস লেকচারগুলো যে দেখে আসছি তার কাছে ভ্যালেন্সি জিনিসটা বা ভ্যালেন্স সেল বা ভ্যালেন্স ইলেকট্রন এই জিনিসগুলো তার কাছে নতুন কিছু নয়। সো ভ্যালেন্স সেলের যে ইলেকট্রনটা আছে এত দূর হলো। এবার একটা কথা ভাব, যে সোডিয়ামের ক্ষেত্রে আমি যদি ভাবি, আমি বোরের থিওরির মতোই ড্র করছি, সিম্পল টার্মেই ড্র করছি, ঠিক আছে। এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে প্রথম কক্ষক, নিউক্লিয়াসকে ঘিরে দ্বিতীয় কক্ষক, নিউক্লিয়াসকে ঘিরে তৃতীয় কক্ষক। আমি বোরের থিওরির মতনই ড্র করলাম, ঠিক আছে। n = 1, n = 2, n = 3। আমি নিচে সেগুলো লিখে দিই। তাহলে লেটস সে দিস ইজ ইওর n = 1, দিস ইজ ইওর n = 2, দিস ইজ ইওর n = 3। কারণ n = 1 সেখানে 1s2 তে দুটো 1s এ দুটো ইলেকট্রন রয়েছে, 2 যেটা রয়েছে টোটাল 8টা ইলেকট্রন রয়েছে, তার s এ দুটো, p তে 6টা, আর 3 তে যেটা একটা রয়েছে সেটা 3s1। আমি আর কোয়ান্টাম মেকানিক্যালি অত কিছু করে করছি না, জটিল হয়ে যাবে ছবিটা, তাই আমি সিম্পলার ফর্মে বোরের থিওরির মতনই কক্ষপথ দিয়েই ড্র করছি, ঠিক আছে। তাহলে সেই সিস্টেম অনুযায়ী আমার 1 নম্বর কক্ষকে কটা ইলেকট্রন? 1 নম্বর কক্ষকে আমার দুটো ইলেকট্রন। 2 নম্বরে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা এবং 8টা ইলেকট্রন। 3 তে কি সিচুয়েশন? 3s এ এই একটা ইলেকট্রন। তাহলে আমাকে কথা বল, সেন্টারে এই যে 11টা প্রোটন রয়েছে, কতগুলো প্রোটন? সেন্টারে যে 11টা প্রোটন রয়েছে, এই 11টা প্রোটন কোন ইলেকট্রনকে সব থেকে বেশি জোরে টানছে? এই যে n = 1 এর যে দুটো ইলেকট্রন, সেটাকে সব থেকে টেনে সব থেকে জোরে ধরে রেখেছে। তারপরে 2s2, তারপরে 2p6, মানে আমি বলি n = 2, সিম্পলার টার্মে n = 2 তে যে ইলেকট্রনগুলো রয়েছে, যদিও আবরণী প্রভাব পড়িয়েছি, পেনিট্রেটিং ইফেক্ট কাকে বলে সবই পড়িয়েছি, মানে ভেদন ক্ষমতা এরকম ছিল বাংলায়, আর আবরণী প্রভাব মানে স্ক্রিনিং ইফেক্ট সবই পড়িয়েছি। তাহলে 2s 2p এর মধ্যে একটু এদিক ওদিক হবে, তাও আমি সিম্পলার টার্মে বলছি n = 2 তে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোকে আরেকটু লেস টাইটলি ধরেছে। এবার আমি যদি বলি নিউক্লিয়াস থেকে যত দূরে যাব, নিউক্লিয়াস থেকে n = 1 হয়ে 2 হয়ে আমি যখন 3 এ পৌঁছাবো, এটাই হচ্ছে সোডিয়ামের ভ্যালেন্স সেল, এটাই সোডিয়ামের লাস্ট ইলেকট্রন, এবং এটাই এই লাস্ট ইলেকট্রন 3s এর 1 এর ইলেকট্রন যেটাকে আমি গোল করে ঘিরলাম, ওই ইলেকট্রনটাই হচ্ছে নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে, রাইট। তাহলে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের যত কাছে, সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস তত জোরে আটকে ধরে রেখেছে, আবদ্ধ করে রেখেছে, অ্যাট্রাক্টেড করে রেখেছে। তাহলে এই যে 1s এর ইলেকট্রন, 2s এর ইলেকট্রন, 2p এর ইলেকট্রন এবং 3s এর ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোর মধ্যে কোন ইলেকট্রনটাকে নিউক্লিয়াস সব থেকে লেস টাইটলি ধরে রেখেছে, সব থেকে হালকাভাবে কাকে ধরে রেখেছে? 3s1 এর ইলেকট্রনটাকেই। কেন? কারণ 3s1 এর ইলেকট্রনটাই নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে, সোডিয়ামের জন্য অবশ্যই। সোডিয়ামের ক্ষেত্রে ওটাই ভ্যালেন্স সেল। তাহলে ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রনটাকেই নিউক্লিয়াস সব থেকে আস্তে ধরে রাখে। আস্তে মানে এটা তো এমনি চলতি কথাই বললাম, লেস টাইটলি বাউন্ড করে রাখে নিজের সাথে বা অ্যাট্রাক্টেড করে রাখে। তাহলে আমি যদি বলি এনার্জি দিয়েছে, তাহলে এবার আমি যদি 3s1 এর ইলেকট্রনটার কথা বলি, 3s1 এর ইলেকট্রনটাকে এখন নিউক্লিয়াস কিছু একটা অ্যাট্রাকশন ফোর্সের থ্রু অ্যাট্রাক্টেড করে রেখেছে। এইটুকু আমি এস্টাবলিশ করতে পারলাম 1s2, 2s2, 2p6 এই ইলেকট্রনগুলোর রেসপেক্টে সব থেকে লেস টাইটলি বাউন্ডেড কে? ভ্যালেন্স সেলের ইলেকট্রনটাই। ওই ইলেকট্রনটাই সব থেকে হালকাভাবে আবদ্ধ নিউক্লিয়াসের সাথে। এবার যতটা ফোর্স দিয়েই নিউক্লিয়াস যাই হোক না কেন, কিছু না কিছু অ্যাট্রাকশন ফোর্স দিয়ে তো ও 3s1 এর যে ইলেকট্রনটা রয়েছে, 3s1 এর ইলেকট্রনটাকে ও অ্যাট্রাক্ট করে রেখেছে। এবার কোনো কিছুকে কেউ যদি অ্যাট্রাক্ট করে রাখে, যেমন এই পেনটার মলিকিউল গুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে রেখেছে, আমি যদি এই পেনটাকে ভেঙে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে প্রেসার দিতে হবে। দ্যাট মিনস আমাকে এখানে শক্তি প্রদান করতে হবে, এনার্জি দিতে হবে। মলিকিউল টু মলিকিউল যে অ্যাট্রাকশন ফোর্স বা অ্যাটম টু অ্যাটম যে অ্যাট্রাকশন ফোর্স, বা যেখানেই যে কোনো অ্যাট্রাকশন ফোর্স থাকুক না কেন, সেটাকে ব্রেক করে তাদেরকে সেপারেট করে দিতে গেলে আমাকে কি করতে হবে? শক্তি দিতে হবে। সেরকমই 3s1 এর ইলেকট্রনটাকে নিউক্লিয়াস সব থেকে লেস টাইটলি ধরে রেখেছে, এটা প্রথমে এস্টাবলিশ করলাম। তাহলে আমার কোন ইলেকট্রনটার লেস টাইটলি? 3s1 ইলেকট্রনটা। এবার আমি ভাবছি ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে চলে যাব, নিউক্লিয়াসকে আকর্ষণই করতে পারবে না। তাহলে কোন ইলেকট্রনটাকে বার করা সব থেকে সুবিধা? 3s1 এর ইলেকট্রনটাকে এবার বার করা সব থেকে সুবিধা, কারণ 3s1 এর ইলেকট্রনটাই লেস টাইটলি বাউন্ড। এতক্ষণ ধরে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। এবার কথাটা হচ্ছে কিছু না কিছু আকর্ষণ বল তো রয়েছে, যেটাই বলছিলাম, কিছু না কিছু আকর্ষণ বল থাকলে তাকে আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে গেলে আমাকে এখানে কি করতে হবে? বাইরে থেকে এনার্জি প্রোভাইড করতে হবে, আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে সিস্টেমকে।
তবে গিয়ে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটার যে অ্যাট্রাকশন ফোর্সটা রয়েছে সেটা ব্রেকডাউন করে যাবে, তাহলে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে আসবে, রাইট? তাহলে আমি কি করলাম, আমি করলাম সোডিয়াম থেকে একটা ইলেকট্রনকে বার করে দিলাম, তার ফলে তৈরি হলো সোডিয়াম প্লাস। তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে আমার কি তৈরি হয়, সোডিয়াম প্লাস, এটাকে আমরা বলবো ক্যাটায়ন। সবাই জানি পজিটিভ আয়নকে আমরা ক্যাটায়ন বলি। এবং এটা কত পজিটিভ, এটা ইউনি পজিটিভ। আমি ইউনি প্লাস ভিই লিখলাম, দ্যাট মিনস ইউনি পজিটিভ আমি লিখতে চাইলাম, ঠিক আছে? গোটা কথাটা আমি লিখলাম না। তাহলে যেটা দাঁড়ালো, মেন ডেফিনেশনটা এত কিছু করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কোন একটা অ্যাটম তার সর্বনিম্ন শক্তি স্তরে রয়েছে, কোন ইলেকট্রন লোয়ার টু হায়ার জাম্প করে যায়নি, যেমন ফিল আপ হওয়ার উচিত আউবাউ প্রিন্সিপাল অনুযায়ী তেমনই হয়েছে। তাকে আইসোলেটেড অবস্থায় গ্যাসিয়াস অবস্থায় নিয়ে গেছি, তার ভ্যালেন্স সেলের যে ইলেকট্রনটা ওটাই লেস টাইটলি বাউন্ড, তাই ভ্যালেন্স সেল ইলেকট্রনটার কথা বলছি, ওটাকেই বার করা সব থেকে সুবিধা। সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে বার করতে ন্যূনতম যে পরিমাণ এনার্জি দিতে হবে, এই পেনটাকে ভাঙতে আমি এসে পেনটার উপর দিয়ে আমি ট্রাকও চালিয়ে দিতে পারি, পেনটাকে আমি একটা কোদাল দিয়ে বাড়িও মেরে ভেঙে দিতে পারি, তাহলে তো অনেক বেশি এনার্জি দিলাম। এরকম করে হাতে করে চাপতে চাপতে মিনিমাম যতটুকু এনার্জি দিলে এদের মধ্যে বন্ড এটা ব্রেক করে যাচ্ছে সেটাই। তাহলে এখানে মিনিমাম যতটুকু এনার্জি দিলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ বলটা সেটা ব্রেক ডাউন করে যাচ্ছে, সেই এনার্জিটাকেই আমি কি বলবো, আয়োনাইজেশন পোটেনশিয়াল অর আয়োনাইজেশন এনথালপি, আয়োনাইজেশন এনার্জি। যেটা বললাম এনথালপিকে আপাতত এনার্জি ধরেই চল, টেকনিক্যালি ওটাই, থার্মোডাইনামিক্স পড়লে বেটার হইতে বুঝতে পারবি। এই হচ্ছে আয়োনাইজেশন এনার্জির প্রশ্ন। এবার আয়োনাইজেশন এনার্জি বলতে একটা, এর কাছে তো অনেক ইলেকট্রন রয়েছে, রাইট? আমি তো এর কাছ থেকে আরো বেশি ইলেকট্রন বার করতে পারতাম, সেটা তো পরের কথা। তাহলে প্রথম ইলেকট্রনটা বার করে ইউনি পজিটিভ আয়নই বানাবো, নেগেটিভ আয়ন না। এবার বলে আয়োনাইজেশন মানে তো অ্যানায়নও হতে পারে, প্রথম একটা একটা করে প্রশ্নের উত্তর দিই যেগুলো মনে চলতে পারে। স্যার আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়ন তো শুধু ক্যাটায়ন নয়, আয়ন তো অ্যানায়নও হয়। তাহলে অ্যানায়নকে কথা কেন আসছে না এখানে, অ্যানায়নের কথা আসে না, অ্যানায়নের জন্য আমরা নেক্সট টপিক পড়বো, ঠিক আছে? তখন আমরা ইলেকট্রন গেইন এনথালপি পড়বো। তাহলে আয়োনাইজেশন এনথালপি অলওয়েজ কার সাথে সম্পর্কযুক্ত, আয়োনাইজেশন এনথালপি অলওয়েজ ক্যাটায়নের সাথে সম্পর্কযুক্ত। এবার আয়োনাইজেশন এনথালপির আমি যখন ডেফিনেশন বলছি, আয়োনাইজেশন এনথালপি ডেফিনেশন মে আমরা অলওয়েজ, যেমন ধর ম্যাগনেসিয়ামের কথা বলি, আমরা সবাই জানি ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ বানাতে চাই, ঠিক আছে? তাহলে বলবো যে দুটো ইলেকট্রন বার করে ম্যাগনেসিয়াম 2+ বানালাম, এটাও কি আয়োনাইজেশন পোটেনশিয়াল? এটাকে আমি আয়োনাইজেশন পোটেনশিয়াল বলতে পারবো না, কারণ আয়োনাইজেশন পোটেনশিয়ালের ডেফিনেশনে হঠাৎ করে দুটো ইলেকট্রন বার করে দিলে হবে না। আয়োনাইজেশন পোটেনশিয়ালের ব্যাপারটা হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে প্রথমে আমি একটা ইলেকট্রনকে বার করব, ঠিক আছে? কটা ইলেকট্রনকে বার করব ম্যাগনেসিয়াম থেকে? ম্যাগনেসিয়াম থেকে আমি প্রথমে একটা ইলেকট্রনকে বার করব, দিয়ে আমি বানাবো ম্যাগনেসিয়াম প্লাস। এই ম্যাগনেসিয়াম প্লাস থেকে আমি ফার্দার আরেকটা ইলেকট্রন বার করব, দিয়ে বলবো ম্যাগনেসিয়াম 2+। তাহলে আমাদের সাকসেসিভ একটার উপর একটা ইলেকট্রন বার করতে হয়। তাহলে আয়োনাইজেশন এনথালপি ডেফিনেশন মানে একটা অ্যাটম থেকে আইসোলেটেড গ্যাসীয়, এগুলো আর বারবার বলছি না, তার আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন সেটাকে বার করে ইউনি পজিটিভ আয়ন বানাতে এনার্জি কি করছিস, প্রোভাইড করছিস। তাহলে এনার্জি দিতে হচ্ছে, বাইরে থেকে তুই দিচ্ছিস এনার্জিটা, তাহলে যে পরিমাণ এনার্জি ওখানে দিতে হচ্ছে, প্রোভাইড করতে হচ্ছে, সেই এনার্জিটাকেই আমি বলছি ওই পার্টিকুলার অ্যাটমটার, অ্যাটম টু অ্যাটম তো ভ্যালু ভ্যারি করবেই, কারণ সবারই সেন্টারে প্রোটন নাম্বারটা ডিফারেন্ট, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা আউটার মোস্ট সেলের যে ইলেকট্রন সেটা ডিফারেন্ট ফিল করবে, এনার্জিও আলাদা আলাদা লাগবে। তাহলে ওই যে প্রথম ইলেকট্রনটা বার করে ইউনি পজিটিভ আয়ন বানাতে হবে, এটা স্টার্ট। ইউনি পজিটিভ আয়ন বানাতে যে পরিমাণ এনার্জি তোকে প্রোভাইড করতে হচ্ছে বা দিতে হচ্ছে, সেটাকেই আমি বলবো আয়োনাইজেশন এনথালপি। এই বিষয়ে বইয়ে একটা কথা বলবে, আয়োনাইজেশন এনথালপি বলতে আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনথালপিকে বুঝবো। হোয়াট ইজ ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি? ম্যাগনেসিয়ামের এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবি, সেই জন্যই বলেছি। তাহলে এখানে যদি আমি আয়োনাইজেশন এনথালপি, ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি IE1 বা IP1, P ফর পোটেনশিয়াল, E ফর এনথালপি, তাহলে IE1 দিলাম, প্লাস সাইন দিয়েছি, দেখেছিস? মানে আমি আয়োনাইজেশন এনথালপি দিলাম, দ্যাট মিনস ওই ইলেকট্রনটাকে ভাঙার জন্য আমি বাইরে থেকে এনার্জি দিলাম। যে পরিমাণ এনার্জি দিলে ম্যাগনেসিয়ামের প্রথম ইলেকট্রনটা বেরোলো, মানে ভ্যালেন্স সেলের প্রথম ইলেকট্রনটা, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স সেলের সিচুয়েশন কি? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স সেলের সিচুয়েশন হচ্ছে 3s2, রাইট? কারণ তার আগে তো সেই 1s2 2s2 2p6 ঢুকে রয়েছে, তারপরে 3s2, 12টা ইলেকট্রন। তাহলে 3s2 থেকে প্রথম একটা ইলেকট্রনকে বার করলাম, দিয়ে ম্যাগনেসিয়াম প্লাস বানালাম, ঠিক আছে? তাহলে এই সিচুয়েশনটাকে আমি বলছি ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি।
এই যখন তোকে আয়োনাইজেশন এনথালপি ডেফিনেশন আমরা বলি, আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনথালপিকেই বোঝাই। কোথাও যদি ফার্স্ট আয়োনাইজেশন, তুই যেবার ভাববি যে, আর একটা কথা বলে নিয়ে নে, যেটা বলতে চাইছিলাম বলছি। এবার ম্যাগনেসিয়াম প্লাস থেকে তুই যেই মোমেন্টে সেকেন্ড ইলেকট্রনটা বার করলি, তুই ম্যাগনেসিয়াম 2+ বানালি, এটা তো আর IE1 নয়, এইটা হয়ে গেল ম্যাগনেসিয়ামের জন্য IE2। দ্যাট মিনস সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি। তাহলে ইলেকট্রনটাকে আমাদের একেবারে দুটো বা একেবারে তিনটে, যেমন অ্যালুমিনিয়াম 3+ করে, আমরা সবাই জানি, একেবারে অ্যালুমিনিয়াম থেকে তিনটে বার করে দেবো, তিনটে ইলেকট্রন বার করতে যে পরিমাণ এনার্জি, সেটা নয়। অ্যালুমিনিয়াম থেকে প্রথম ইলেকট্রনটা বার করব, সেটা অ্যালুমিনিয়াম প্লাস বানাবে, সেই অ্যালুমিনিয়াম প্লাস থেকে আবার একটা বেরোবে, তাহলে প্রথম ইলেকট্রন বার করলাম IE1। তাহলে আয়োনাইজেশন এনথালপি ডেফিনেশনে আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনথালপির কথা বলি। এবার তারপরে সেকেন্ড, তারপরে থার্ড তো বেরোবে, মানে IE2, IE3 এইভাবে যেতে যেতে থাকবে। তাহলে ইলেকট্রন আমাকে সাকসেসিভ ওয়েতে বার করতে হবে। একই কথা বারবার বলছি, একবারে তিনটে চারটে ভ্যালেন্সি অনুযায়ী বার করে দিলে হবে না, একটা একটা করে বার করতে হবে। এবং ডেফিনেশন মানে ইউনিপজিটিভ আয়ন বা ইউনিপজিটিভ ক্যাটায়ন বানাতে আমার যে পরিমাণ এনার্জি দিতে হয়, বাইরে থেকে প্রোভাইড করছিস। এবং একটা কথা আমি বলেছিলাম, কেমিস্ট্রিতে সবকিছু সিস্টেমের রেসপেক্টে আমাদের ভাবতে হবে। তাহলে বাইরে থেকে তুই এনার্জি দিচ্ছিস, তোর এনার্জি কমছে, আমার এনার্জি কমছে, আমি এখানে দিচ্ছি, সিস্টেমকে তো প্রোভাইড করছি, তাহলে সিস্টেমের এনার্জি কি হচ্ছে? আমি দিচ্ছি, সিস্টেম নিচ্ছে, তাহলে সিস্টেমের এনার্জি বাড়ছে। তাহলে যেহেতু সিস্টেমের এনার্জি বাড়ছে, তাই আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু, যে এনার্জি ভ্যালুটা আসবে তার আগে অলওয়েজ পজিটিভ হবে, রাইট? এই কথাটা যেন আমার মনে থাকে। তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা আমার কি হয়? আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা আমার পজিটিভ ভ্যালু হয়। এবার সেটা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হতে পারে, কিলোজুল পার মোল হতে পারে, মোল কনসেপ্ট বলে পড়েইছি আগে একদম প্রথমের চ্যাপ্টার। অ্যাটমেও ক্যালকুলেট করতে পারিস, সিঙ্গেল অ্যাটমের জন্য ক্যালকুলেট করতে পারিস, তুই 1 মোল অ্যাটমের জন্য মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলের জন্য আলোচনা করতে পারিস, সেটা তো ইউনিট ভ্যারি করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এনার্জিটা যেহেতু তুই প্রোভাইড করছিস, তাই এই এনার্জির ভ্যালুটা কিন্তু পজিটিভ, রাইট? তাহলে এইগুলো ছিল মেন কথা। যাই হোক, তাহলে আয়োনাইজেশন পোটেনশিয়াল মানেই আমরা বুঝবো, বা আয়োনাইজেশন এনথালপি মানেই আমরা বুঝবো ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি। ঠিক আছে? যদি কোথাও আয়োনাইজেশন এনথালপি বলা থাকে তাহলে বুঝো ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি। ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি বলা থাকলে তো ফার্স্টই বুঝছিস। যতক্ষণ না তোকে সেকেন্ড বা থার্ড এই কথাগুলো বলা থাকছে না, সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি বা IE2 এইভাবে লেখা থাকছে না, ততক্ষণ পর্যন্ত তুই কিন্তু এগুলো সেকেন্ড বা থার্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল বুঝবি না। তুই কিছু বলা না থাকলে কি বুঝবি? ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি। এই কথাটা আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম টোটাল এই ডায়াগ্রামের মধ্যে দিয়ে। এই ছিল তার আয়োনাইজেশন এনথালপির কনসেপ্ট। এবার তোকে এগুলো বিভিন্ন সিনারিওতে কেস বুঝতে হবে। ঠিক আছে? খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট ছিল আয়োনাইজেশন এনথালপি, খুব ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট ছিল। আমি সোডিয়ামটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে তো নিচে নাম্বার যাচ্ছেই, এই ভিডিওটায় নিচে নাম্বারটা অ্যাড হয়ে নেই, নিচে নাম্বারটা অ্যাড হয়ে নেই, এখনই চলে আসবে, দাঁড়া, নিচে নাম্বারটা চলে আসবে, এই দেখ চলে এসছে। আশা করি এবার নাম্বারটা চলে এসছে। তাহলে নিচে নাম্বার দেখতেই পাচ্ছিস, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যা, প্রত্যেকটা স্যারকে পেয়ে যাবি, স্যারদের জিজ্ঞেস কর, অনেকেই জিজ্ঞেস করে স্যার এটা কি হবে না হবে, তোরাও জিজ্ঞেস কর, জিজ্ঞেস করার জন্যই তো আমরা আছি, সেটা তো তোরা আছিস বলেই তো আমরা, না হয় কি জন্য। নেক্সট, এবার বইয়ে চলে যাই, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের। বইয়ে এবার জিনিসপত্রগুলো মার্ক করি, আমাদের বিভিন্ন কেস পড়তে হবে, তাহলে এত দূর মার্ক করেছিলাম। যোজ্যতা কক্ষের বলে আমি বোর্ডে চলে গেছিলাম। তাহলে যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ যে ইলেকট্রনটাকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে, তাহলে একক ধনাত্মক, একক বলেছে, একটা ধনাত্মক, যেটা বলছিলাম ইউনি পজিটিভ চার্জ 2, 3, 4 বলেছে, বলেনি তো? কি বলেছে, কি বলেছে তোর এখানে? একক ধনাত্মক, রাইট? তাহলে একক ধনাত্মক আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয়, আবার একটা ইম্পর্টেন্ট কথা, ন্যূনতম শক্তি। এবার মিনিমাম ধর 100 জুল এনার্জি লাগে ব্রেক করতে, রাইট? তুই 200 জুল দিলি, তাহলে কি ব্রেক করবে না? করবে। 300 জুল দিলে কি ব্রেক করবে না? করবে। মিনিমাম কত লাগছে? 100। তাহলে মিনিমাম যতটা দিলে ব্রেক করে যাবে ততটাই। ঠিক আছে? আচ্ছা, ওই মৌলের আমরা সেটাকে প্রথম আয়নন বিভব বা ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল I1 বলেছে, IE1 বলতে পারিস, IP1 আমরা বলতে পারি। দিস ইজ ইয়োর ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি ডায়াগ্রাম বলে দিয়েছে। এই ম্যাগনেসিয়াম, এটা কিছু একটা গ্যাসিয়াস ফর্মে রয়েছে, ম্যাগনেসিয়াম নয় সরি, মেটাল গ্যাসিয়াস ফর্মে রয়েছে। প্লাস I1 দিলি মানে ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি দিলি, ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি দেওয়ার ফলে ওটা প্লাস, ওই দিকে প্লাস ইলেকট্রন লিখেছে, আমি বাঁ দিকে মাইনাস ইলেকট্রন লিখেছিলাম। ইকুয়েশন যেমন হয়, ইকুয়েশনের রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে এলে পজিটিভটা নেগেটিভ হয়ে যায়, এন্ড ভাইসি ভার্সা, সেরকমই আমি বাঁ দিকে মাইনাস দিয়েছিলাম, এটা ডান দিকে প্লাস আকারে লিখেছে। আশা করি ইকুয়েশনটা নিয়ে কোনো অসুবিধা নেই।
তো এই হচ্ছে তো ডেফিনেশন। আশা করি মেন কনসেপ্টটা বুঝতে পারলি। এবার নিচের দিকে চল, নিচের দিকে বেশ কিছু কথাবার্তা লেখা রয়েছে, সেগুলো পড়তে হবে। তাহলে ব্যাখ্যাটা তো আমি অলরেডি বললাম, ঠিক আছে। ব্যাখ্যা হয়েছে ভূমিস্তরে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসিয়াস পরমাণু এম কে এম প্লাস পরিণত করতে ন্যূনতম যদি I1 শক্তির প্রয়োজন হয়, তবে তার ফার্স্ট আয়নাইজেশন এনথালপি হচ্ছে I1। এইভাবে এম এর দ্বিতীয় এবং তৃতীয় ইলেকট্রনগুলিকে অপসারিত করে যথাক্রমে M2+ এবং M3+, আমি যেমন ম্যাগনেসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+ করেছিলাম, অপসারিত করতে ন্যূনতম শক্তির যে প্রয়োজন তাকে দ্বিতীয় এবং তৃতীয় I2 I3 আয়নন এনথালপি বা আয়নীভবন এনথালপি বলে। আশা করি এগুলো সব বলে দিয়েছি, বইয়ে মার্ক করে দিচ্ছি, এভাবে বইয়ে একবার করে পড়ে নিবি। আশা করি আর বইয়ে পড়ারও দরকার নেই, এই কনসেপ্ট গুলো সবই এই সামনের আগের যে জিনিসটা এক্সপ্লেন করলাম বললে এই জিনিসগুলো এখন জলের মতো পরিষ্কার। ম্যাথামেটিক্যালি মানে ইকুয়েশন তোকে লিখে দিয়েছে। আচ্ছা, এবার এবার ব্যাপারটা কি হয়েছে দেখ, যখনই সিম্পল কথা দেখ, যেমন ওই যে ক্যাটায়নের রেডিয়াস নিয়ে আলোচনা করেছিলাম না, এটা সেটাই বলেছে। যখনই তুই একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বার করে দিবি, তাহলে কি হবে, ইলেকট্রন সংখ্যাটা কমে যাবে, প্রোটনটা তো চেঞ্জ হয়নি। যেমন সোডিয়ামের ক্ষেত্রে 3s1 থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে গেল, ইলেকট্রন কটা হয়ে গেল 10টা, প্রোটন তো 11টাই আছে, তাহলে প্রোটন সংখ্যাটা কম্পারেটিভলি লার্জ হয়ে গেল, তাহলে অ্যাট্রাকশন ফোর্সে ইলেকট্রনটা অনেক বেশি পরিমাণে ফিল করবে। সিম্পল কথাটা ভাব, সোডিয়ামের 3s1 থেকে ইলেকট্রনটাকে যেই বার করে দিবি, সোডিয়ামের 3s1 থেকে ইলেকট্রনটা বার করে দিলে তোর কনফিগারেশন কি হয়ে যাবে, সোডিয়াম প্লাসের কনফিগারেশনটা কি হবে দেখ, যে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমার কনফিগারেশন হয়ে যাবে 1s2 2s2 2p6 হয়ে যাবে, রাইট। তাহলে এখানে টোটাল আমার ইলেকট্রনটা আছে 10টা ইলেকট্রন, কিন্তু সোডিয়ামের প্রোটন কটা আছে, 11টা প্রোটন। তাহলে এখন এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা ইনক্রিজ করবে। তাহলে এই 10টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রনকে বার করে 9টা ইলেকট্রন বানাতে আগের থেকে বেশি এনার্জি লাগবে, স্বাভাবিকভাবেই লাগবে। কিছু ব্যতিক্রম আছে, আমি জেনারেল কেসটা বলছি। কনসেপ্টটা কি, 11টা ইলেকট্রন 11টা প্রোটন ছিল, এবার তুই বলি স্যার এখানে তো স্ক্রিনিং ইফেক্ট, পেনিট্রেটিং ইফেক্ট, এইসব পেনিট্রেটিং পাওয়ার, এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করতে হবে। আমি সিম্পল টার্মে ভাবতে বলছি, অত বাইরের ওই কনসেপ্ট গুলো এনে জটিলতা বাড়াতেই বারণ করছি। ওসব জটিলতা ছাড়াও কনসেপ্ট হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারবি যে আগে যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন ছিল। আমি যদি স্ক্রিনিং ইফেক্টের কথা এখন বাদও দিয়ে দিই, এখন তো ইলেকট্রন নাম্বারটা যে ইউনিপজিটিভ তুই বানালি, ইলেকট্রন নাম্বারটা তো কমে গেল, প্রোটন নাম্বারটা তো আর কমেনি। তাহলে এক্সিস্টিং যে কম সংখ্যক ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি হবে, বাড়বে। নিউক্লিয়াসের আকর্ষণ বলটা যেই বেড়ে গেল, কি হবে, এই 10টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রনকে বার করে 9টা ইলেকট্রনে মানে সোডিয়াম 2+ বানাতে অনেক বেশি এনার্জি লাগবে। তাই বইয়ে বলতে চেয়েছে ইন জেনারেল I2 গ্রেটার দেন হবে I1 এর থেকে, এবং হুইচ ইজ কারেক্ট ফর I3। কারণ I3 মানে কারোর ধর দুটো ইলেকট্রন বার করে দিই, ধর সোডিয়াম 2+ করলি, সোডিয়াম হয় না যদিও, বলছি কথার কথা বলছি বোঝানোর জন্য, তুই এনার্জি দিয়ে সোডিয়াম 2+ করলি, সোডিয়াম 2+ করে দিলে ইলেকট্রন তখন কটা হয়ে যাবে, 10টা থেকে কমে 9টা, প্রোটন তো সেই 11টাই। তাহলে এখন 11টা প্রোটন 9টা ইলেকট্রনকে, 11টা প্রোটন 9টা ইলেকট্রনকে এখন আরো জোরে টানবে। তাই 3 নম্বর ইলেকট্রনকে মানে 9 নম্বর ইলেকট্রনটাকে বার করে মানে সোডিয়ামে 3+ বানাতে তোর আরো অনেক বেশি এনার্জি লাগবে। তাহলে ওটাই বলতে চাইছে, যত ইলেকট্রন বার করতে থাকবি তত I1 থেকে I2 থেকে I3 এনার্জিটা বাড়তে বাড়তে যাবে। যদিও সোডিয়ামের ক্ষেত্রে অন্য ব্যাপার, এটা নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে গেছে। যখনই সোডিয়ামে 3s1 থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে 2s2 2p6 নোবেল গ্যাস কনফিগারেশন হয়ে যায়, ওর তারপরে সোডিয়ামকে সোডিয়াম প্লাস করতে মারাত্মক হাই এনার্জি লাগবে, সে তো অন্য ব্যাপারই গেল। সেই জন্য সে কারণে জন্য I2টা বেশি হবে। আর অত কথা না ভাবে আমি তো সোডিয়ামকে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল ধরে নিয়ে বলছি, সেইভাবে ভাবতে বললাম যে সোডিয়াম প্লাস থেকে ধর 2+ করছিস বা 3+ করছিস, কনসেপ্টটা কি, প্রোটন সেম থাকছে, ইলেকট্রনটা কমছে, তাহলে ওভারঅল অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাওয়ার জন্য I2 বা I3 এর ভ্যালুটা কিন্তু মানে সাকসেসিভ আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বলেছে। তো কোনো পরমাণু M থেকে যত M+ মানে ক্যাটায়ন M+ ইলেকট্রন সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা বেশি হওয়ায় ওই ইলেকট্রনগুলির প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে ওই ক্যাটায়নের সর্ববহিষ্ঠ কক্ষ থেকে আরো একটি ইলেকট্রনের অপসারণের জন্য অধিক শক্তির প্রয়োজন, এবং যেটা বোঝালাম সেটাই এখানে দেওয়া রয়েছে। আশা করি কেন সাকসেসিভ আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা I3 যদি I4 I5 এভাবে যেতে থাকে, ভ্যালুটা কেন বাড়তে বাড়তে যায়, প্রোটন সেম থাকে ইলেকট্রনটা কমে যায়, তাহলে ওভারঅল অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে। ঠিক, কোনরূপ উল্লেখ না থাকলে, এটা একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলছিলাম, কোনরূপ উল্লেখ না থাকলে মৌলের আয়নীভবন এনথালপি বলতে আমরা কোন এনথালপিকে বুঝবো,
প্রথম আয়নীভবন এনথালপিকেই বুঝবো, ঠিক আছে? আমরা কি বুঝবো? প্রথম আয়নীভবন এনথালপিকেই বোঝায়। এবং আমরা যখন বিভিন্ন জায়গাতে তুলনা করব, বিভিন্ন পরমাণুর মধ্যে তুলনা করার সময়ও কিন্তু আমরা ফার্স্ট আয়োনাইজেশন এনথালপিকে নিয়েই আলোচনা করছি, গণ্য করা হয়, ঠিক? তাহলে দেখতে পাচ্ছিস এই হাফ পাতা পড়তে গিয়ে কতটা টাইম লাগলো, কারণ এখানে কোর কনসেপ্ট ঢুকে রয়েছে। এবার বাকি চ্যাপ্টারটা বা বাকি টপিকটা কিন্তু খুব স্পিডে এগোবে, অত ঝামেলা নেই। বাকি টপিকটা আবার বাকি যে 3 পাতা রয়েছে সেটা আবার আধ ঘন্টায় হয়ে যাবে, এই হাফ পাতা পড়তে আধ ঘন্টা লাগলো। যাই হোক, তাহলে এর ইউনিটটা দেখে নি। এই ইউনিটটাকে আমরা ইলেকট্রন ভোল্টে মাপতে পারি, হাইলাইটারটা অ্যাড হয়ে আছে। এটাকে আমরা কিসে মাপতে পারি? এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে মাপতে পারি। দেখ, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। কিলো ক্যালোরি পার মোলে মাপতে পারি, কিলো জুল পার মোলে মাপতে পারি। তুই পার অ্যাটমে মাপ, পার মোলে মাপ, কোনো ব্যাপার নাই। এখানে আবার ইলেকট্রন ভোল্টের সাথে কিলো ক্যালোরি পার মোলস অফ অ্যাটমের একটা সম্পর্ক আছে। দেখেছি একটা জিনিস আবার লক্ষণীয়, এই কনভার্সনটা করার সময় দেখতে হবে এটা, ঠিক আছে? ওখানে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম থেকে করেছে 2.23.06 কিলো ক্যালোরি পার মোল করে দিয়েছে, পার অ্যাটম থেকে পার মোল, মানে অ্যাভোগাড্রোস নাম্বার সংখ্যক অ্যাটম করে দিয়েছে। বা কিলো জুলে করতে গেলে দেখ এখানে মোল করে দিয়েছে। হ্যাঁ, এই জায়গাটা লক্ষ্য রাখবে, এখানে অ্যাটম আছে, এখানে মোল আছে, এগুলো ছোট ছোট ডিফারেন্স, যেগুলো তোর তোর খাতায় অ্যান্সারের সাথে বাকি স্টুডেন্টের খাতার অ্যান্সারের কিন্তু তফাৎ করবে, এই ছোট 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 ডিফারেন্স গুলো। তো এদিকেও অ্যাটম লিখে দিলে, ওদিকেও পার অ্যাটম লিখে দিয়ে বেরিয়ে চলে এলি, মোল ওয়ার্ডটা বাদই দিয়ে দিলি, পার অ্যাটমস। ওভারলুক হয়ে যাবে, তুই তাড়াতাড়ি করে যখন পড়তে যাবি এগুলো ওভারলুক হয়ে যায়। অ্যাজ এ স্টুডেন্ট এগুলো ওভারলুক হয়ে যায়, এগুলো তো দোষ নয়, হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক ভুলগুলোই যেন না হয়, সেটাই একটা টিচারের কাজ, যে এই জায়গাগুলো ভুল করবি না কিন্তু, রাইট? এটা হচ্ছে ব্যাপার। এবার চিহ্ন, চিহ্ন অলরেডি বলে দিয়েছি, চিহ্নের কথাটা বলেছি যে অলওয়েজ পজিটিভ লেখা ছিল। চিহ্ন কি? তোকে এনার্জি দিতে হচ্ছে, রাইট? আবার সবসময় কেমিস্ট্রিতে আমরা সিস্টেমের রেসপেক্টে ভাববো। তোর কমছে, কিন্তু যাকে দিয়ে আমি আলোচনা করছি, ওই অ্যাটমটাকে নিয়ে আলোচনা করছি, ওই সিস্টেমে তুই এনার্জি দিচ্ছিস, তাহলে ওর এনার্জি বাড়ছে, যেহেতু ওর বাড়ছে তাই পজিটিভ। এটা হচ্ছে কথা। তাহলে আয়নীভবন এনথালপি হলো নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে এক বা একাধিক ইলেকট্রন মুক্ত করার জন্য বাইরে থেকে কি পরিমাণ শক্তি প্রয়োগের প্রয়োজন, প্রোভাইড করছিস। অর্থাৎ এই প্রক্রিয়ায় সর্বদা শক্তির শোষণ ঘটে, সিস্টেম এনার্জি অ্যাবজর্ব করছে, তুই দিচ্ছিস। তুই দিচ্ছিস মানে তো কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে মানে কি? অ্যাবজর্ব করছে এনার্জিটা। তাই 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 আন্ডারলাইন করব, তাই এর মান সর্বদা, কোনো এর ডিসক্রিপেন্সি, ব্যতিক্রম, এক্সেপশন এসব কিচ্ছু নেই, তাই এর মান সর্বদা ধনাত্মক হয়। আশা করি লক্ষ্য করলি, ভালো করে ঘিরে দিলাম, তাই এর মান সর্বদা ধনাত্মক হয়, অলওয়েজ পজিটিভ। আবার আমি ঘিরে দিলাম, এতটা ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? কেন পজিটিভ হয় বুঝতে পেরেছিস? যদিও পজিটিভ এনার্জি নেগেটিভের কনসেপ্ট অ্যাটমিক স্ট্রাকচারে সব বলা হয়েছিল, কেন এই এনার্জির আগে নেগেটিভ সাইনটা বসে। ইলেকট্রনটা যখন ইনফাইনাইট নাম্বার অরবিট থেকে কোনো একটা অরবিটে আসে, তখন ইলেকট্রনটা এনার্জি রিলিজ করে দেয়। তাহলে সিস্টেমের এনার্জি কমছে, তাই ওই এনার্জির ভ্যালুটা ছিল নেগেটিভ। এখানে সিস্টেমকে এনার্জি দিচ্ছিস, এনার্জি বাড়ছে, তাই এই এনার্জির ভ্যালুটা কি? পজিটিভ। মনে থাকে যেন, এটা অনেকটা ইম্পর্টেন্ট জিনিসপত্র বললাম, ভালো করে একটু বোঝ ক্লাস করতে করতে। বোঝ, আমি রেকর্ড পজ করছিলাম, একটু জল খেয়ে নি, যা বললাম জিনিসটা একটু মাথায় আত্মস্থ করে নেয়, যে জিনিসটা কি দাঁড়ালো, ওখান থেকে কি দাঁড়ালো, এই ডায়াগ্রামটা দেখে এখানে কি বুঝলি, টোটাল জিনিসটা একটু আত্মস্থ করে নে। আমি ততক্ষণ একটু জল খেয়ে নি, ঠিক আছে? বেশ, আবার 1 মিনিট বাদে শুরু করছি। এবার আয়নাইজেশন এনথালপি কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেই জিনিসপত্রগুলো দেখতে হবে। ফ্যাক্টর বলতে কি? ফ্যাক্টর বলতে অলরেডি যে জিনিসপত্রগুলো পড়েছিলি, অ্যাটমের সাইজ, অ্যাটমের সাইজটা একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে পারমাণবিক আকার, পারমাণবিক আকার মানে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ, দুটোরই কনসেপ্ট কিন্তু এখানে দরকার পড়বে, ঠিক আছে? খুব বেশিভাবে দরকার পড়বে বিষয়টা বোঝার জন্য। তাহলে আমরা বইয়ে যাই, বইয়ে দেখি প্রথম পয়েন্ট কোনটা বলেছে, বইয়ের ক্রোনোলজিক্যালি আমরা আলোচনা করব। বলতে বলতে প্রথম পয়েন্টই আসছে পরমাণুর আকার। এবার পরমাণুর আকারটা কি হয়, অলরেডি আমরা কিন্তু এটা পরমাণুর আকার বা রেডিয়াস নিয়ে যখন আমরা আলোচনা করেছি, ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, ওখানে দেখবি কোভ্যালেন্ট রেডিয়াস, ভ্যান্ডার রেডিয়াস, মেটালিক রেডিয়াস, এসব নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও এটা তো আইসোলেটেড অ্যাটম, তো আমার অত কিছু কথাই নেই। তাহলে পরমাণুর আকার প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। আয়নন বিভবকে যেসব নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ পড়তে হবে, কারণ এগুলোই যত রাজ্যের এন্ট্রান্সের কোশ্চেন।
ট্রেন্ড গুলোকে বুঝতে হবে। প্রথম, পরমাণুর আকার। বইয়ে পড়বি, বইয়ের দিকে তাকাবি, আগে কনসেপ্টটা দেখ, সিম্পল কথা। পরমাণুর আকার যত ছোট হবে, পরমাণুর আকার যদি ছোট হয়, নিউক্লিয়াস টু, পরমাণুর আকার ছোট মানে কি? পরমাণুর আকার বলতে আমরা কি বুঝছি? নিউক্লিয়াসের সেন্টার থেকে আউটার মোস্ট অরবিটের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে তার রেডিয়াস। পরমাণুর আকার ছোট মানে কি? নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা কম। আউটার মোস্ট অরবিটে কে আছে? ইলেকট্রন আছে। তো নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স যদি কমে, তাহলে কি হচ্ছে? নিউক্লিয়াসের কাছে চলে আসছে ইলেকট্রনটা, ডিস্টেন্স কমছে মানে। নিউক্লিয়াসের কাছে যদি ইলেকট্রনটা চলে আসে, তাহলে ওই ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি। তাহলে তাহলে নিউক্লিয়াসের সাথে যদি ওই ইলেকট্রনটার আকর্ষণ বলটা বেড়ে যায়, রেডিয়াসটা বা আকারটা ছোট হওয়ার জন্য, তাহলে যে নিউক্লিয়াসের কাছে চলে আসছে আকর্ষণ বল বাড়ছে, তাহলে বাইরে থেকে এনার্জিও তো বেশি দিতে হবে ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে বার করতে। তাহলে বুঝলাম, সাইজ যত ছোট হচ্ছে, ইলেকট্রনটা আউটার মোস্ট ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আসছে, আকর্ষণ বল বাড়ছে, তার ফলে এনার্জি বেশি দিতে হচ্ছে। এনার্জিটাকেই কি বলছি? এনার্জি প্রোভাইড করছে ইলেকট্রন বার করতে, ওটাই আয়নাইজেশন এনথালপি। তাহলে আয়নাইজেশন এনথালপি বাড়ছে। তাহলে যত পরমাণুর আকার ছোট হবে, তত আয়নাইজেশন এনথালপির ভ্যালু বাড়বে, রাইট? এবার পিরিয়ড বরাবর কি ট্রেন্ড হয়? লেফট টু রাইটে পারমাণবিক আকার ছোট হয়। কেন হয়? প্রিভিয়াস ভিডিও দেখবি, যেখানে আমরা বিভিন্ন ধর্মের যে পর্যায়বৃত্তিতা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে যখন আলোচনা করেছি বা পরমাণুর আকার, সেখানে এটা এক্সপ্লেন করেছি কেন লেফট টু রাইটে হয়। ওই এক্সপ্লেনেশন আমি এখানে বলছি না। আমি আশা করছি ওই ভিডিও দেখেই এই ভিডিও দেখছিস, তাহলে ওই কনসেপ্টটা অলরেডি জানিস। যদি না জানিস কেন কমে, আপাতত এই ক্লাসটা যদি হঠাৎ করে দেখিস, তাহলে কেন কমে জানিস না, অ্যাজ এ ফ্যাক্ট এই ক্লাসটা পড়ার জন্য অ্যাজ এ ফ্যাক্ট মনে রাখ যে লেফট টু রাইটে পিরিয়ড ওয়াইজ সাইজ ছোট হয়। কেন হয়? পুরোনো ভিডিও দেখে নিবি, ঠিক আছে? এক্সপ্লেনেশন ওখানে ওই টপিকটার উপরেই ক্লাস। তাহলে এখানে ছোট করে বলে টাইম নষ্টও হবে, টাইম নষ্ট ইন দ্য সেন্স এই জিনিসটা বলতে পারবো না, প্লাস অতটা ডিটেলেও বলতে পারবো না। তাহলে বেটার পুরোনো ভিডিও তো প্রোভাইড করা আছেই। যাই হোক, পরমাণুর আকার যত ছোট হবে, যা বললাম আন্ডারলাইন করে দিই, ছোট হবে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর কেন্দ্রকের আকর্ষণও তীব্র হবে, ফলে আয়নীভবন এনথালপির মানও তত বেশি হবে, রাইট? পক্ষান্তরে কি বলেছে? পরমাণুর আকার যত বড় হবে, একই কথা, পরমাণুর আকার যত বড় হবে, আইন মান তত কম হবে। তাই তাই কি পরমাণুর পিরিয়ড বরাবর, সরি, পিরিয়ডিক টেবিলে পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইটে সাইজ ছোট হয়ে যায়, তাহলে I1 এর ভ্যালু বাড়বে। আর গ্রুপ ওয়াইজ কি, উপর থেকে নিচে সাইজ বড় হয়ে যায়, তাহলে গ্রুপর থেকে নিচে যদি নিচে সাইজ বড় হয়ে যায়, তাহলে আয়নাইজেশন এনথালপির ভ্যালুটাও কমবে। মানে সাইজের সাথে এনথালপির ভ্যালুটা উল্টো উল্টো আসছে, ঠিক আছে? ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ ছোট হলে এনার্জি বাড়বে, সাইজ বড় হলে এনার্জি কমবে। কেন রিজন তো বললাম। যেমন আমরা যদি গ্রুপ ওয়াইজ দেখে, এই যে এই কথাটা বলেছে, আমরা জানি গ্রুপে কি, গ্রুপ 1 এর আন্ডারে সোডিয়ামের নিচে পটাশিয়াম, ঠিক আছে? এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3 তে আসছে। গ্রুপ 2 বলছে, এটা গ্রুপ 3 তে আসছে, এটা গ্রুপ 4 এ আসছে, কারণ এটা 4s1, এটা 3s1। এবার গ্রুপ কেন বললাম, উফ সরি, এটা পিরিয়ড 3 তে আসছে, এটা পিরিয়ড 4 এ আসছে, তাই তো ভাবছি আমি, বলতে বলতে ভাবছি আমি কিছু তো একটা ভুল বলছি। কি ভুল বলছি সেটাই আমি মাথায় রাখছি না। তো যেটা হলো সেটা বলছি যে যে গ্রুপ 1 এর আন্ডারে তো হাইড্রোজেন আছে, দেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আছে, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটা হচ্ছে পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3 এবং পিরিয়ড 4। আমরা জানি পিরিয়ড নাম্বারটা কি ডিনোট করে? পিরিয়ড নাম্বারটা তার ভ্যালেন্স সেলকে ডিনোট করে। তাহলে এর ভ্যালেন্স সেলটা যদি 3, এর ভ্যালেন্স সেলটা 4, তাহলে ভ্যালেন্স সেলটাই বেড়ে গেছে, মানে সাইজ বেড়ে গেছে। তাহলে সাইজের সাথে তাহলে কার সাইজ বড়? তাহলে রেডিয়াস অফ কে ইজ গ্রেটার দ্যান রেডিয়াস অফ সোডিয়াম। তাহলে যার সাইজ বড় তার এনথালপি কম, সেটাই তাকে এখানে দেখিয়েছে, এটাই আর কি, আর কিছুই না। এবার তাহলে এগুলো তো সিম্পল জিনিস, কেন উপর থেকে নিচে সাইজ কমে, এই জিনিসপত্রগুলো তো আগেও বলা হয়েছে, তো এটা নিয়ে অত টেনশনের কিছু নেই। আর যদি না বুঝতে পারিস, এটা রিলেটেড ক্লাস প্রোভাইড করা আছে, ঠিক আছে? তো পর্যায়বৃত্তিতে যেখানে শুরু হচ্ছে, সেখানে প্রথমেই পরমাণুর আকার নিয়ে আলোচনা করেছি, তো সেটা দেখে নিবি, তাহলেই বুঝতে পারবি। দেন নেক্সট আমরা কি নিয়ে আলোচনা করব? নেক্সট হচ্ছে কেন্দ্রকে আধানের পরিমাণ। এ তো খুব সিম্পল ব্যাপার। যদি বাকি যে বিষয়গুলো, পরমাণুর আকার আছে, নিচে আবরণী প্রভাব, এইসব ইফেক্ট গুলোকে তুই যদি কনস্ট্যান্ট ধরিস, সেন্টারে যদি প্রোটন বাড়ে, তাহলে আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রনটা আছে তার উপর আকর্ষণ বলও বাড়বে। তাহলে আকর্ষণ বল যদি বাড়ে, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়ালও বাড়বে, সেটাই। তাহলে অন্যান্য কারকগুলি, মানে অন্যান্য যে নিয়ন্ত্রক প্রভাবগুলো রয়েছে, সেগুলোকে তুই যদি অপরিবর্তিত রাখিস, দুটো অ্যাটমের মধ্যে আলোচনা করছিস, ঠিক আছে? ওই দুটো অ্যাটমের মধ্যে বাকি সব একই, শুধুমাত্র ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা হচ্ছে কেন্দ্রকে নিউক্লিয়ার চার্জ, মানে প্রোটনের সংখ্যাটা। তাহলে কি হবে? পরমাণু নিউক্লিয়ার চার্জের পরিমাণ যত বৃদ্ধি পায়, নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলও বৃদ্ধি পাবে। তার ফলে নিউক্লিয়াস থেকে আকর্ষণের ক্ষেত্রে অপসারিত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ
I1 এর মানে I ভ্যালু বেশি হবে। সিম্পল কথা, এটাই বললাম, নিউক্লিয়ার চার্জ বেড়ে গেলে তো বেশি এনার্জি দিতেই হবে ইলেকট্রনটাকে বার করতে, সিম্পল কথাবার্তা। সেই জন্যই বলেছে, যেমন ধর তুই আর্গন পরমাণু আর Cl মাইনাস, এদের দুজনকে, ক্লোরাইড মাইনাসকে নিয়ে তুই যদি আলোচনা করিস, দুজনারই ইলেকট্রন সংখ্যা সমান, দুজনের মধ্যেই 18টা ইলেকট্রন আছে। তাহলে আইসো ইলেকট্রনিক সিস্টেম, এটা এখানের একটা ইম্পর্টেন্ট টপিক। সমান ইলেকট্রন সংখ্যা মানে আইসো ইলেকট্রনিক সিস্টেম গুলোর মধ্যে কিন্তু বারবার তুলনা করতে দেয়। আর্গনেও 18টা ইলেকট্রন, Cl মাইনাসেও 18টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়ে গেল। তফাৎটা কোথায়? আর্গনে 18, আর্গনের 18টা প্রোটন আছে, ক্লোরিনের 17টা প্রোটন আছে, প্রোটন নাম্বারটা তো চেঞ্জ হয়নি, তাহলে দুজনেরই 18টা ইলেকট্রন। প্রোটন নাম্বার যার বেশি তার IE1 এর ভ্যালু বেশি হবে, সেটাই এখানে শো হচ্ছে। যার প্রোটন নাম্বার বেশি তার IE1 এর ভ্যালু বেশি। এ দেখ 18টা 17টা, তাহলে যার বাকিগুলো ঠিকই ছিল, ইলেকট্রন সমান, তাহলে যার প্রোটন নাম্বার বেশি তার IE1 এর ভ্যালু বেশি, এ তো স্বাভাবিক কথাবার্তা, সেটাই লিখেছে। আবার ধর তুই এই জায়গাটা নিয়ে ভালো করে দেখ, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এন্ট্রান্সে আসে, আলোচনা করতে দেয়, তুলনা করতে দেয় আর কি, তুলনা করতে দেয় আইসোইলেকট্রনিক স্পিসিসের মধ্যে। হ্যাঁ, তাহলে তুই যদি এখানে আলোচনা করিস, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামে 13টা ইলেকট্রন, 3+ মানে 10টা ইলেকট্রন, Mg2+ 10টা, সোডিয়াম প্লাস 10টা, নিয়ন তো নিজেই 10টা, নোবেল গ্যাস। F মাইনাস 9টা ইলেকট্রন, একটা পেয়েছে, 10টা হয়েছে। অক্সিজেনের 8টা ইলেকট্রন, দুটো পেয়েছে, তাই O2 মাইনাস 10টা হয়েছে। নাইট্রোজেনে 7টা ইলেকট্রন, 3টে পেয়েছে, মানে এটা। তাহলে এগুলো হচ্ছে সব আইসোইলেকট্রনিক স্পিসিস, এবং প্রত্যেকেরই এখানে ইলেকট্রন কটা করে আছে? প্রত্যেকের এখানে ইলেকট্রন আছে 10টা। এবার সবারই 10টা ইলেকট্রন, কিন্তু প্রোটন কার বেশি? অ্যালুমিনিয়ামে 13টা, তারপরে 12টা, 11টা, 10টা, 9টা, 8টা, 7টা। যার সেন্টারে প্রোটন বেশি, যার সেন্টারে প্রোটন বেশি, তার আই ভ্যালু বেশি, মানে বেসিক্যালি কি বলবো, আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা বেশি হয়েছে। তাহলে এটাই একটা সিম্পল কোশ্চেন। এটা পরীক্ষাতে যদি এরকম তোকে তুলনা করতে দেয়, এতগুলো 5টা 6টা তো একবারে দিয়ে দেবে না, 3টে 4টে তুলবে, দিয়ে বলবে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজাও। যে অ্যালুমিনিয়াম 3+ দিয়ে দিল, অ্যালুমিনিয়াম 3+ দিল, আর এদিক থেকে ধর নিয়ন তুললো, এদিক থেকে ধর নাইট্রোজেন 3- তুললো, দিয়ে বললো এদেরকে ইনক্রিজিং অর্ডারে সাজাও। তাহলে অ্যালুমিনিয়ামের পর নিয়ন আসবে, তারপরে নাইট্রোজেনের 3- আসবে, এরকম টাইপের করে ইনক্রিজিং ডিক্রিজিং অর্ডারে করতে দেবে। তাহলে আইসোইলেকট্রনিক স্পিসিসে কি করে আয়নাইজেশন পোটেনশিয়াল কার বেশি কম দেখতে হয় বুঝতে পারবো। বেশ, নেক্সট, অভ্যন্তরীণ কক্ষগুলির আবরণী প্রভাব। এটাকে একটু উপরে তুলে নি, কারণ এটা আবার একটা ইম্পর্টেন্ট টপিক। আবরণী প্রভাব নিয়ে কিন্তু আমি ডিটেলে আলোচনা করেছি, যে আবরণী প্রভাব এই ক্লাসে বুঝতে পারবি না। আবার যেখানে আবরণী প্রভাব আমি আলোচনা করেছি পুরনো 2-3টে লাস্টের আগের বা তার আগের, লাস্টের আগেরটাতে থাকবে না, তার আগের ক্লাসটাতে দেখবি, ঠিক আছে? মানে লাস্ট দুটো ক্লাসের মধ্যে কোনো একটাতে এটা পড়ানো হয়েছে, ডিটেলেই পড়ানো হয়েছে আবরণী প্রভাব নিয়ে। তাহলে আবরণী প্রভাবের ক্ষেত্রে কি হয়? আবরণী প্রভাবের মিনিংটা হচ্ছে, ইনার সেলে যে ইলেকট্রন গুলো থাকে, যেমন 1s2, 2s2, 2p6, এই যে ইনার সেলের ইলেকট্রন গুলো রয়েছে, তারা কি করে? নিউক্লিয়ার চার্জটাকে স্ক্রিন করে, পর্দার মতো নিউক্লিয়ার চার্জটাকে স্ক্রিন করে। তাহলে আউটার মোস্ট সেলে, আউটার মোস্ট নয়, বাকি যেগুলো আউটার দিকে যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলোতে যে ইলেকট্রন গুলো থাকে, আমি এক্ষেত্রে ভ্যালেন্স সেলকে নিয়ে আলোচনা করছি, কারণ ভ্যালেন্স সেলের ইলেকট্রনটাই আমার এখানে কি বলবো, কনসার্নিং ফ্যাক্টর, কারণ আমি ওই ইলেকট্রনটাকেই বার করার চেষ্টা করছি, তাই আমি ভ্যালেন্স সেলের কথাটা নিয়েই ভাবছি। তাহলে ভ্যালেন্স সেলের আগে যে সেলগুলো রয়েছে, সেই সেলে যে অরবাইটাল গুলো রয়েছে, ওই অরবাইটাল গুলো কি করে? নিউক্লিয়ার চার্জটাকে পর্দার মতো ঘিরে দেয়। তাহলে ভ্যালেন্স সেলের ইলেকট্রনটা যতটা নিউক্লিয়ার চার্জকে বা নিউক্লিয়ার আধানকে বা পজিটিভ চার্জকে ফিল করার কথা ছিল, যতটা অ্যাট্রাকশন ফোর্স ওর ফিল করার কথা ছিল, তার থেকে কম ফিল করে। কেন? ইনার যে সেলগুলো রয়েছে, 1s2, 2s2, 2p6, যার যেগুলো ইনার সেল, সোডিয়ামের জন্য বললে 1s2, 2s2, 2p6, 3s1 এর যে ইলেকট্রনটা 11টা প্রোটনকে কিন্তু ফিল করতে পায় না, তার থেকে কম নিউক্লিয়ার চার্জকে ফিল করে, ওটাকেই আমরা বলি জেড ইফেক্টিভ, মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। জেড ইফেক্টিভের ভ্যালু কি ছিল? অরিজিনাল যেটা জেড মানে 11 মাইনাস সিগমা, সিগমা মানে হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট, কতটা চার্জ সে পাচ্ছে না, টোটাল কতটা, যতটা পাচ্ছে না, বিয়োগ করে দিলেই যতটা পাচ্ছে। তাহলে কতটা পাচ্ছে কতটা পাচ্ছে না তার ক্যালকুলেশনের জন্য আমাদের স্ল্যাটার্স রুল আছে, মেনশন করেছি। স্ল্যাটার্স রুল পার্টিকুলারলি জেই অ্যাডভান্সের টপিক, এবং স্ল্যাটার্স রুল আমরা গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে পড়ি। যাই হোক, সো এমন কিছু কঠিন জিনিসও নয়, স্ল্যাটার্স রুল বোঝাতে 5 মিনিট লাগে, জাস্ট কতগুলো ভ্যালু মুখস্থ করতে হয়, এই আর কি ব্যাপার। সো যেটা বলছিলাম, তো স্ক্রিনিং ইফেক্টের ব্যাপারটা হচ্ছে, ইনার যে সেলগুলো রয়েছে, ইনার সেলগুলো নিউক্লিয়ার চার্জকে ঘিরে রাখে, স্ক্রিন করে দেয়। তার ফলে ভ্যালেন্স সেল যে রয়েছে, আউটার মোস্ট সেল, সে যতটা নিউক্লিয়াসকে ফিল করার কথা ছিল, দেখতে পাওয়ার কথা ছিল, এভাবেই বইয়ে লেখা থাকে, দেখতে পায় না, যতটা দেখতে পাওয়ার কথা ছিল, যতটা অ্যাট্রাক্টেড ফিল করার কথা ছিল, ততটা অ্যাট্রাক্টেড ফিল করে না। এটাই হচ্ছে স্ক্রিনিং ইফেক্ট।
তাহলে অভ্যন্তরীণ যে ইনার সেলগুলো রয়েছে, ইলেকট্রন পূর্ণ কক্ষকগুলি, অরবিটাল গুলো পরমাণু কেন্দ্রক এবং বহিস্তম ইলেকট্রন কক্ষের মধ্যে পর্দার মতো কাজ করে। তাহলে নিউক্লিয়াস রয়েছে, দেখিয়েছিলাম নিউক্লিয়াসের পরে প্রথম ইনার সেল এরকম পর্দার মতো কাজ করছে, তারপরে পর্দার মতো কাজ করছে, এত পর্দা ভেদ করে ইলেকট্রনটাকে তো ভ্যালেন্স সেলে পৌঁছাতে হবে, তাহলে স্ক্রিন করে দিচ্ছে ইনার সেল, ইনার অরবিটাল গুলো নিউক্লিয়ার চার্জটাকে, যার ফলে আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনটা, কারণ ওই আউটার মোস্ট সেলকে নিয়ে কাজ করছি ভাবছি, কারণ ওটাই আমার কনসার্নিং, ওকেই আমি বার করতে চাইছি নিউক্লিয়াসের চার্জের বাইরে। তো সে অতটা চার্জ ফিল করে না, এর ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়, অর্থাৎ কার্যকরী কেন্দ্রীয় আধান ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ নিউক্লিয়াসের প্রকৃত আধান অপেক্ষা কম হয়। যেটাই বললাম যে আমার জেড ইফেক্টিভ ইকুয়াল টু আমার কি জেড মাইনাস সিগমা, তাহলে টোটাল থেকে কিছুটা পরিমাণ বাদ হয়ে যায়, ওই সিগমার ভ্যালুটাই আমরা স্ল্যাটার্স রুল দিয়ে বার করি। স্বভাবতই আয়নন বিভবের মানও প্রত্যাশিত মান অপেক্ষা কম হবে, স্বাভাবিক। আউটার মোস্ট ইলেকট্রনটা যদি আকর্ষণ বলটা কম ফিল হয়, তাহলে তাকে বার করতে এনার্জিও কম লাগবে, তো কমন সেন্স এনার্জিও কম হবে। তাহলে অভ্যন্তরীণ ইলেকট্রন পূর্ণ কক্ষক সমূহের নিউক্লিয়ার আধানকে আড়াল করার এই ক্ষমতাকেই আমরা আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং ইফেক্ট বলি। এই নিয়ে আবার বলছি, আগের ক্লাসে প্রবাবলি, বা আগের ক্লাসে হতে পারে, দেখে নিবি। মধ্য কথা, প্রিভিয়াস ক্লাসে স্ক্রিনিং ইফেক্ট এবং পেনিট্রেটিং পাওয়ার দুটোকে নিয়ে কিন্তু খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। এখানে আমি অতটা ডিটেলে তো আলোচনা করতে পারলাম না, একবার একটু কি বলবো জিস্টটা বললাম। এবার আমরা কি জানি কার আবরণী প্রভাব বেশি কম, খুব ভালো করে মার্ক করেছে, এটা অ্যাজ এ এমসিকিউ হতে পারে। এস অরবিটালের আবরণী প্রভাব সব থেকে বেশি, দেন পি, তারপর ডি, তারপর এফ। কেন? এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, নিউক্লিয়াসকে খুব ভালোভাবে চারিদিক থেকেও ঘিরে রাখতে পারে, স্ক্রিন করতে পারে। পি অরবিটালটা একটু ডিফিউজড, ডি অরবিটাল আরো ডিফিউজড, এফ অরবিটাল আরো ডিফিউজড, দ্যাট মিনস নিউক্লিয়ার চার্জকে ভালোভাবে ও ঘিরে রাখতে পারে না। এটা হচ্ছে ব্যাপার, কার কতটা স্ক্রিনিং এফেক্ট। এবার এক্সাম্পল গুলোর দিকে, হাইলাইটার অ্যাড হয়ে আছে না, এক্সাম্পল গুলোর দিকে আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে, এক্সাম্পল গুলোর দিকে ভালোভাবে তাকাবি। এক্সাম্পল গুলো এক একটা পটেনশিয়াল কোশ্চেন, ঠিক আছে? এখানে এক্সাম্পল গুলো খুব কোশ্চেন, বললাম না এই চ্যাপ্টারটা একটু ফ্যাক্ট ফ্যাক্ট নয়, মানে কনসেপ্ট তো আছেই, কিন্তু অ্যাটম টু অ্যাটম ধরে জিনিসপত্রগুলোকে আমার আলোচনা করতে হয়। বিভিন্ন জায়গাতে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলোকে আমাকে একটু মনে রাখতে হবে, কেন হয় রিজনটাও লাগবে, রিজন তো তার পিছনে আছেই, তো অমুক জায়গাতে ব্যতিক্রম হয়, এটাকে মনে রাখতে হবে, এবং পরীক্ষাতে কোশ্চেন দিলে সার্ট করে দেখে বুঝতে হবে হ্যাঁ এটার ব্যতিক্রমটা দিয়েছে, তাহলে এতটা সুন্দরভাবে এটাকে পড়ে রাখতে হবে, ঠিক আছে? তো উদাহরণে আমাকে কাকে কাকে নিয়েছে, উদাহরণের মধ্যে আমি কপারকে পেয়েছি আর পটাশিয়ামকে পেয়েছি। কি বলতে চেয়েছে? বলেছে কপার এবং পটাশিয়াম দুজনেরই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন 4s1। বুঝতে পারলি? যে বুঝতে পারলি, সে বুঝতে পারলি, যে বুঝতে পারলি না তাকে বুঝাই। যার বুঝতে পারা সে তো বুঝতে পেরেই গেছিস, যে বুঝতে পারেনি তার কি হবে? তাকে কি ফেলে দিয়ে গিয়ে চলে যাব? না, একদমই না। তাহলে পটাশিয়াম শুরু থেকে লিখি, 1s2 2s2, আচ্ছা বাই দ্য ওয়ে পটাশিয়ামের 19, 1s2 2s2 2p6 কটা হলো? 10টা। তারপরে 3s2, তারপরে 3p6, আমরা জানি 3s এর আন্ডার, 3 এর আন্ডারে 3s 3p এবং 3d তিনটেই থাকে, কিন্তু আমরা তিনটেকে নিতে পারি না, ওয়াই? কারণ আউবাউ প্রিন্সিপাল অনুযায়ী আমার 4s এর এনার্জি কম। তারপরে 3d, কারণ 4s এর n প্লাস l হচ্ছে 4 প্লাস 0, দ্যাট মিনস 4, এর হচ্ছে 3 প্লাস 2, দ্যাট মিনস 5, তাই ইলেকট্রনটা আগে 4s এ ঢুকবে, দেন আবার ইলেকট্রনটা 3d তে যাবে। এবার আমি এখানে টোটালটা ফিল আপ করে দিলাম, আমার টোটালটা হবে না, আমি এভাবে বললাম আর কি, ফিল আপটা হবে। পাতি-আউবাউ প্রিন্সিপাল অ্যাটমিক স্ট্রাকচার থেকে পড়িয়ে আসছি। তাহলে এর ক্ষেত্রে কি হলো, 18টা ইলেকট্রন হলো, 19তম ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 19তম ইলেকট্রনটা ঢুকবে 4s1 হয়ে, তাহলে ব্যালেন্স সেলে কি দাঁড়ালো? 4s1, বা সর্ববহিস্থ কক্ষকে কে আছে? 4s1। এবার আমরা যদি কপার বলি, কপার হচ্ছে 29, কপার 29 মানে 1s2 2s2, আমি এখানে থার্ড ব্র্যাকেট আর্গন লিখে দিতে পারতাম, আমি সেটা লিখলাম না, টোটালটাই লিখছি। 2s2 2p6 3s2 3p6 18, 4s ইলেকট্রন ঢুকবে, এবার তুই বলবি 4s এ তো 4s2 হয়, আমি কথার কথা ভুলটাকে লিখি, ঠিক আছে? তুই বলবি এখানে 4s2 হবে, দেন হবে 3d9, এটা তো বাবা অ্যাটমিক স্ট্রাকচার থেকে পড়িয়ে আসছি যে ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম হবে না। কপার এবং ক্রোমিয়াম 1 to 30 এতগুলো এলিমেন্টের মধ্যে কপার আর ক্রোমিয়াম দুজন আছে যাদের এখানে আউবাউ প্রিন্সিপালটাকে ওরা ভায়োলেট করে, আউবাউ প্রিন্সিপালটাকে এখানে ভায়োলেট করে ওরা কোথায় যায়? 4s এর একটা ইলেকট্রন 3d তে জাম্প করে, ওয়াই? 4s টু 3d9 কনফিগারেশনের থেকে ওর বেটার কনফিগারেশন হচ্ছে 4s1 and 3d10, কারণ এটা ফুলফিল্ড কনফিগারেশন।
ফুলফিল কনফিগারেশন কি? হাইলি স্টেবল। এই হাইলি স্টেবিলিটির জন্য 4s2 এর একটা ইলেকট্রন 3d তে যায়। লাউবাউ প্রিন্সিপাল অনুযায়ী আগে লোয়ারটা কমপ্লিটলি ফিল আপ হওয়ার কথা, লোয়ারটা কমপ্লিটলি ফিল আপ হওয়ার পরে হায়ারে যাওয়ার কথা। তাহলে এখানে লোয়ারটা দেখ কমপ্লিটলি ফিল আপ হয়েছে, হয়নি। 4s1 4s তো মানে যে কোনো এসেই দুটো ধরে, একটা ইলেকট্রন রেখেছি, সেটা কমপ্লিটলি ফিল আপ না হয়ে কপারে চলে গেছে, মানে সরি 3d তে চলে গেছে। ফুলফিল করবো কেন? কেন তার কারণটা কি? স্টেবিলিটি পাবে বলে। তো কপার এটা স্টার, এটা আউবাউ প্রিন্সিপালকে ভায়োলেট করে, যদিও এসব কথাবার্তা আগে বলেছি, আবার রিপিটেই বলা হচ্ছে। তাহলে 4s1 3d তে ফুলফিল কনফিগারেশন হচ্ছে। তাহলে দুজনের ক্ষেত্রেই তুই যদি এখানে লক্ষ্য করিস, দুজনের ক্ষেত্রেই তুই যদি লক্ষ্য করিস ঘটনাটা কি ঘটেছে, এখানেও 4s1 এখানেও 4s1, এই কথাটাই বলতে চেয়েছে। ঠিক আছে, চল বাকি এরপরে আর কি বলতে চেয়েছে দেখি। প্রথম জিনিসটা আমরা বুঝলাম কেন 4s1 লিখেছে। যে বুঝতে পেরেছিলি সে একটু স্কিপ করে নিবি, এবার এত এটা শেষে বলে তো আর আমার লাভ নেই, শুরুতেই বলতে হতো। আর যে বুঝতে পারিসনি তাকে তো বুঝিয়ে দিলাম। এটা হলেও কথাটা এবারে আসছে, দুজনেরই 4s1 হলেও কপারের আই এর মান পটাশিয়াম অপেক্ষা, তাহলে কপারের আয়োনাইজেশন এনথালপি এর মান পটাশিয়াম অপেক্ষা কি বলেছে দেখি তো, পটাশিয়াম অপেক্ষা অনেক বেশি হয়। পটাশিয়াম অপেক্ষা অনেক বেশি হয়। দুজনারই 4s1 হলেও কপারের আয়োনাইজেশন পোটেনশিয়ালটা পটাশিয়ামের থেকে অনেক বেশি হয়। কেন কি? কপারের অভ্যন্তরীণ কক্ষে দুর্বল আবরণী প্রভাব, আমরা আবরণী প্রভাব হিসাবে কি জানি? এস এর সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। কপারের 4 এর এস থেকে তুই ইলেকট্রনটাকে যেই বার করলি, 4s1টা থেকে ইলেকট্রন বার করলি, তাহলে 4 এর এস থেকে ইলেকট্রন বার করার পর তোর হাতে কে পড়ে রয়েছে? 3d। তাহলে তুই যখন নেক্সট ইলেকট্রনটাকে বার করতে যাবে, মানে কপার থেকে একটা ইলেকট্রন বার করে কপার প্লাস করলি, কপার প্লাস করতে গেলে ইলেকট্রন কোথা থেকে বেরোলো? 4s1 থেকে বেরোলো। এবার কপারকে যেই কপার 2 প্লাস করবি, ইলেকট্রনটা কোথা থেকে বেরোবে? কপার 2 প্লাসটা ইলেকট্রনটা কার কাছ থেকে বেরোবে? 3d থেকে বেরোবে, দ্যাট মিনস 3d9 হবে। এবার কপারের অভ্যন্তরীণ কক্ষে কপারের অভ্যন্তরীণ কক্ষে দুর্বল আবরণী ক্ষমতা সম্পন্ন 10টি 3d ইলেকট্রন উপস্থিত থাকায় 4 এর এস এর ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বৃদ্ধি পায়, যেটা স্ক্রিনিং ইফেক্ট। তাহলে এবার কপারকে আমি তো একটু আগে বলছিলাম কপার থেকে একটা ইলেকট্রন বার করে কপার প্লাস করলাম, মানে 4s1 থেকে ইলেকট্রনটা বার করলাম, দেন বার করলে 3d থেকে বেরোবে। এবার 4s1 থেকেই আগে ইলেকট্রনটাকে বার করি, আমি তো জাস্ট সাকসেসিভ আয়োনাইজেশন পোটেনশিয়ালের কথা বললাম। তাহলে কপারের ঘটনাটা হচ্ছে, তুই কপারের 4s1 থেকে তো না ইলেকট্রনটা বার করবি, কিন্তু 3d এর ডি অরবিটালের আবরণী প্রভাবটা তো খুব একটা ভালো নয়। তাহলে আবরণী প্রভাবটা খুব একটা ভালো না হওয়ার জন্য 4 এর এস এর ইলেকট্রন গুলো নিউক্লিয়াস দ্বারা কিন্তু মোটামুটি টাইটলি বাউন্ডেড থাকে। সে টাইটলি বাউন্ড হওয়ার ফলে কি হয়? কপারের i1 এর মানটা বৃদ্ধি পায়। পক্ষান্তরে তুই যদি পটাশিয়ামের দিকে ভাবিস, পটাশিয়ামের ইলেকট্রনটা বার করবি কার কাছ থেকে? ওরও 4s1 থেকে বার করবি। 4s1 থেকে বার করলে এবার কপারের জন্য কে আসবে? কপার প্লাসে আর্গন ব্র্যাকেটে লিখেছে, কপার প্লাসের জন্য কে আসবে? অপেক্ষাকৃত হায়ার স্ক্রিনিং ইফেক্ট সম্পন্ন কে আসবে? স্ক্রিনিং ইফেক্ট যুক্ত কে আসবে? পটাশিয়ামের 4s থেকে বার করার পর পি আসবে না? এর জন্য কে আসবে? এর জন্য স্ক্রিন করার জন্য ডি আসবে নেক্সট। এর জন্য কে আসবে? পি আসবে। তাহলে আমরা অলরেডি জানি এস এর স্ক্রিনিং, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এখানে ডি অরবিটাল এস এর ইলেকট্রনটাকে ভালো করে স্ক্রিন করতে পারছে না, কিন্তু পি অরবিটালটা তো এসটাকে মোটামুটি স্ক্রিন করে রেখেছে। তাই 4s এর ইলেকট্রনটা কপারের নিউক্লিয়াস দ্বারা অতটাও টাইটলি বাউন্ডেড নয়। সরি, কপার বলছি, পটাশিয়ামের নিউক্লিয়াস দ্বারা পটাশিয়ামের 4s এর ইলেকট্রনটা অতটাও টাইটলি বাউন্ডেড নয়। কম্পারেটিভলি কপারের 4s1 এর ইলেকট্রনটা কপারের নিউক্লিয়াস দ্বারা টাইটলি বাউন্ডেড, কারণ 3d এর ইলেকট্রন গুলো অত ভালো স্ক্রিন করতে পারে না, কিন্তু এখানে 3p এর ইলেকট্রন গুলো ভালোভাবে স্ক্রিন করে দেয়। তার জন্যই বইয়ে লিখেছে যে পটাশিয়ামের ক্ষেত্রে এরকম কোনো ইনার ডি ইলেকট্রন না থাকায় i1 এর মানটা অপেক্ষাকৃত কম হয়, এখানে দেখিয়েছে। এবং আমরা জানি ওই 3p6 অব দি কনফিগারেশনকে থার্ড ব্র্যাকেট আর্গন, যেটা আমি লিখতে গিয়েও বলেছিলাম যে আমি টোটালটাই লিখছি না, তো থার্ড ব্র্যাকেট আর্গন দিয়েও কিন্তু আমি করিয়ে দিতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে। প্রতিটা জিনিস ধরে 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 পড়াতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, একটা ধৈর্যেরও ব্যাপার মানছি, কিন্তু সময়ও লাগে। কিন্তু সেটা তো আমি করতে উইলিং, যে প্রতিটা জিনিস ধরে ধরে পড়বো। এগুলো স্কিপ করে গেলেই এক্সাম্পল আমি নাই বলতে পারতাম, জিনিসটা কনসেপ্টটা বলে দিতাম, আকার বাড়ছে, আকার ছোট হচ্ছে, আকর্ষণ বল বাড়ছে, আয়নাইজেশন পটেনশিয়াল বেড়ে যাবে। ঠিক আছে, আকার ছোট হলে আকর্ষণ বল বাড়ে, নিউক্লিয়াসের সাথে আউটার মোস্ট অরবিটাল পটেনশিয়াল বেড়ে যায়, এটুকু বলে বেরোতে পারতাম। তাহলে এক্সাম্পল ধরে ধরে না বললে বিষয়গুলো ভালো করে বোঝা যায় না, এবং এই এক্সাম্পল গুলো থেকে কোশ্চেন হতে পারে। তাই এই টপিকগুলো যখনই কোনো টপিক একটু ডেপথে ভালোভাবে বুঝতে চাইবি এবং পরীক্ষাতে একটা কনফিডেন্স নিয়ে আনসার করতে পারবি, সেই মোমেন্টে যখন তুই কনসেপ্টটা ভালো করে বুঝিস না, তোকে যাই কোশ্চেন দিক না কেন
বই থেকেই দেবে, বইয়ের বাইরে আর কোত্থেকে দেবে? তো গোটা বইটা পড়া, প্লাস গোটা জিনিসটা তুই বুঝিস, তোর মনে রাখতে কষ্ট হবে না। তুই যখন কোনো একটা কনসেপ্টকে বুঝবি, এই জিনিসটাই রাট্টা মারতে যাবি, মনে থাকবে না, পরীক্ষা হলে কনফিউশন লাগবে, কার বেশি ছিল কার কম ছিল আমার মনে পড়ছে না। এই জিনিসগুলো বুঝে গেলি, গোটা বইটা পড়লি, পরীক্ষার সময় একটা কনফিডেন্স থাকবে, দেখি কি কোশ্চেন দেবে, একটা এক্সাইটেশন ফিল আসবে, এক্সাইটেশন ইন দ্য সেন্স ইলেকট্রনের মতো না, একটা এক্সাইটেড ফিল আসবে যে কি কোশ্চেন দেয় দেখি, সব অ্যান্সার যখন করতে পারবি বুঝতে পারবি। যাই হোক, এবার কোক্ষকের ভেদন ক্ষমতা। কোক্ষকের ভেদন ক্ষমতা এইটা হচ্ছে পেনিট্রেশন পাওয়ার, মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। দ্যাট মিনস কাকে নিউক্লিয়াসের কোন অরবাইটাল, অরবাইটাল মানে কি, অরবাইটাল মানে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি, তাহলে কোন অরবাইটালে ইলেকট্রনকে নিউক্লিয়াসের কাছে পাওয়ার প্রবাবিলিটিটা বেশি, দ্যাট ইজ ইয়োর পেনিট্রেটিং পাওয়ার। সো তার জন্য লিখেছে নিউক্লিয়াসের দিকে অধিকতর প্রবিষ্ট, যেটা বলছিলাম, এই জায়গাটা আন্ডারলাইন করি আগে, তারপরে গোটাটা পড়ছি। নিউক্লিয়াসের দিকে অধিকতর প্রবিষ্ট, দ্যাট মিনস মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। তাহলে মোর পেনিট্রেটিং মানে কি করছে, কি বলতে চাইছে? এইভাবে গোটা কথাটা না বললে, অর্ধেক কথা পড়লে বা বুঝলে অর্ধেকই বুঝবি, বা নিজের মতো কিছু একটা ভুলভাল বুঝে যাবি। তাহলে মোর পেনিট্রেটিং, দ্যাট মিনস গোটা কথাটা হচ্ছে মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, দ্যাট মিনস যে অরবাইটালের ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছে যেতে চাইছে, ঠিক আছে, নিউক্লিয়াসকে ভেদ করতে চাইছে, নিউক্লিয়াসকে তো ভেদ করে যায় না, মানে নিউক্লিয়াসের কাছে থাকতে চাইছে। তাহলে যে অরবাইটাল ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছে থাকতে চাইছে, দ্যাট মিনস সেই অরবাইটালের ইলেকট্রন গুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি। তাহলে মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস মানে মোর অ্যাট্রাক্টেড টু দ্য নিউক্লিয়াস, ইকুইভ্যালেন্টি করে বুঝে নেয়। মোর অ্যাট্রাক্টেড টু দ্য নিউক্লিয়াস মানে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়বে, সেটাই। তাহলে উপকক্ষের আকৃতি, দ্যাট মিনস শেপ গুলো নিয়ে আমরা যদি আলোচনা করি বা দেখি, তাহলে দেখতে পাবো সব থেকে ডিফিউজ বা ছড়িয়ে ছিটিয়ে থাকে কে, এফ, রাইট। তারপরে তার থেকে একটু কম ছড়িয়ে ছিটিয়ে ডি, তার থেকে আরেকটু কম ছড়িয়ে ছিটিয়ে এফ, একদম সব থেকে কনসাইজ রয়েছে, একদম স্পেরিক্যালি সিমেট্রিক্যাল ওয়েতে কে থাকে, এস, সেই কথাগুলোই বলেছে। তাহলে আকৃতি বা শেপের বিভিন্নতার জন্যই মুখ্য স্তরের এস উপকক্ষ পি উপকক্ষক অপেক্ষা, পি উপকক্ষক ডি উপকক্ষক অপেক্ষা এবং ডি উপকক্ষক এফ অপেক্ষা, দ্যাট মিনস এটাই, এস পি অপেক্ষা, পি ডি অপেক্ষা, ডি এফ অপেক্ষা, এটাই বলতে চাইছে, অপেক্ষা নিউক্লিয়াসের দিকে অধিকতর প্রবিষ্ট হয়। তাহলে মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। আবার বলছি, বেটার ওয়েতে বুঝতে চাইলে যে ক্লাসে স্ক্রিনিং ইফেক্ট নিয়ে আলোচনা করেছি সেখানেই পেনিট্রেটিং পাওয়ার নিয়ে আলোচনা করেছি, পরপর ছিল, দেখতে পাবি। এই জন্যই একই কক্ষ বা মুখ্য শক্তি স্তরের অন্তর্গত এস ইলেকট্রন পি ইলেকট্রন অপেক্ষা, পি ইলেকট্রন ডি ইলেকট্রন অপেক্ষা, ডি ইলেকট্রন এফ ইলেকট্রন অপেক্ষা অধিক তীব্রভাবে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়। তাহলে যে জিনিসটা আমি ইকুইভ্যালেন্ট করে, যে জিনিসটা আমি তোকে ইকুইভ্যালেন্ট করে একটু মনে রাখতে বললাম, সেটা কি, মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসকে পেনিট্রেট করে বেরিয়ে যেতে চাইছে, দ্যাট মিনস নিউক্লিয়াসকে তো পেনিট্রেট করে বেরিয়ে যেতে চাইবে না, আমরা ওভাবে ভাবছি, তার মানে নিউক্লিয়াসের কাছে থাকতে চাইছে। নিউক্লিয়াসের যত কাছে থাকতে চাইবে, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলটাও তত বেশি হবে। তো যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলটা বেশি, তাকে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে বার করতে বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। বেশি এনার্জি প্রোভাইড করছি মানে আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট, কাজেই অন্যান্য কারকগুলো, যারা মানে নিউক্লিয়ার চার্জ বা লেটসে আধান, আধান বলছি আকার বা আবরণী প্রভাব, এইসব জিনিসপত্রগুলোকে তুই যদি অপরিবর্তিত কনস্ট্যান্ট রাখিস কোনো নির্দিষ্ট মুখ্য শক্তি স্তরের অন্তর্গত, নির্দিষ্ট, ঠিক আছে, কোন একটা মুখ্য শক্তি স্তর, একজনের n = 3 নিচ্ছিস, আরেকজনের n = 7 নিচ্ছিস, তা বলে তো হবে না, n = 3 এর আন্ডারেই অন্তর্গত বিভিন্ন উপকক্ষক থেকে ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় শক্তি এস এ সব থেকে বেশি হবে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, কারণ এদেরই পেনিট্রেটিং পাওয়ারটা এভাবেই যায়। এস অরবাইটাল ইলেকট্রন গুলো বেশি পরিমাণে নিউক্লিয়াসের কাছে থাকতে চায়, এবং এস অরবাইটালের জন্য প্রথম চ্যাপ্টারে যখন গ্রাফটা দেখিয়েছিলাম, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স আর সাইয়ের সাথে যখন গ্রাফ দেখিয়েছিলাম, এস অরবাইটালের জন্য গ্রাফটা এরকম এসেছিল 1s এর গ্রাফটা। তাহলে দেখ, সাই ফাংশনের ভ্যালু ইনফিনিটি রিচ করছে যখন নিউক্লিয়াসের ইলেকট্রনটা একদম নিউক্লিয়াসে আসছে, দেখ এটা ডট 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 করে তো ইনফিনিটি রিচ করে যাচ্ছে, টাচ করবে না, তার মানে সাইয়ের ভ্যালু ইনফিনিটি, মানে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ইনফিনিটি কখন রিচ করছে, সাই ভ্যালু কখন লিমিট টেন্স ইনফিনিটি যাচ্ছে, যখন আর এর ভ্যালুটা টেন্স টু 0 হচ্ছে। আর এর ভ্যালু যখন 0 মানে কি, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স মাপছি, আর হচ্ছে নিউক্লিয়াস থেকে কত দূরে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি, তাহলে আর = 0 মানে কি নিউক্লিয়াসেই, আর যত আর এর কাছাকাছি আসবো সাইয়ের ভ্যালু তত হাই হবে, তাহলে নিউক্লিয়াসের কাছে 1s এর ইলেকট্রনটা বা যে কোনো s অরবিটাল ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি কিন্তু হাই হয়। অ্যাটমিক স্ট্রাকচারের গ্রাফ যখন পড়িয়েছিলাম সেটা দেখলে হয়তো মনে পড়বে, যদি পড়ে থাকিস জিনিসটা, এবং এই জিনিসপত্রগুলো কিন্তু সব ব্যাখ্যা করা হয়েছে। তাই বারবার বলছি, এই ইউটিউবে যেগুলো পড়ানো হচ্ছে মানে ওই নামকে বস্তা কিছু একটা পড়িয়ে দিলাম সাবস্ক্রাইবার গেইন করার জন্য, ওরকম কোনো ব্যাপার না।
এটা যদি আমার কাছে টাকা দিয়ে সামনে এসে বসে অফলাইনে পড়তি, যা বলতাম ইউটিউবেও তাই বলছি, আলাদা কিছুই না। সামনে থাকলে কি হতো, 1 to 1 যে প্রবলেম গুলো সেগুলো আরো ডিসকাস করা যেত, কিছু আরো আমি তোকে হোমওয়ার্ক দিতে পারতাম যেগুলো করে নিয়ে আসবি, বা পড়া ধরতে পারতাম, যেটা 11-12 ছেলেদেরকে খুব দরকার। বড় হয়ে গেছিস মানছি, ওরকম করে আর হয় না পড়া ধরে, পড়া বুঝিয়ে দিলাম, পড়লি, পরীক্ষা দিলি। তো এই জিনিসগুলো অফলাইনে তোরা এলে সুবিধা হয়, যে 1 to 1 ইন্টারাকশন করা যায়, বুঝতে পারছিস কি পারছিস না সেটা মুখ চোখ দেখে ধরা যায়, বা না বুঝতে পারলে আমাকে বলতে পারিস, হোমওয়ার্ক দেওয়া থাকে, হোমওয়ার্ক চেক করা যায়, পড়া ধরা যায়, এক্সাম নেওয়া যায়, এসব জিনিসপত্রগুলো অফলাইনে থাকলে সুবিধা হয়। তবে অ্যাজ এ কনসেপ্ট পড়ানোর জন্য যতটুকু তোকে অফলাইনে পড়াতাম, এখানেও কনসেপ্টের জন্য ততটাই পড়াচ্ছি। এবার তোর পার্সোনাল ইভলিউশনটা আমি করতে পারছি না, সেটা তো একটা রেস্ট্রিকশন থেকেই যাচ্ছে অনলাইন মিডিয়ার, তার জন্য অফলাইন মিডিয়া তো অবশ্যই দরকার। যাই হোক, নেক্সট, অর্ধপূর্ণ আর পরিপূর্ণ উপকক্ষকের প্রভাব। অলরেডি আমরা জানি অর্ধপূর্ণ আর পরিপূর্ণ উপকক্ষকে ইলেকট্রন যদি থাকে, কারো যদি 3D5 হয় বা 3D10 হয়, বা 2p6 হয় বা 2p3 হয়, এই যে হাফ ফিল্ড কনফিগারেশন গুলো হাইলি স্টেবল হয়। তাহলে কারোর যদি গ্রাউন্ড স্টেটে বা অ্যাট নিউট্রাল অবস্থায় কনফিগারেশনটাই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড, তাহলে তার ওই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড মানে সে স্টেবল অবস্থায় আছে। ওই হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের ইলেকট্রনটাকে বার করতে আমার এনার্জি বেশি লাগবে। তাহলে কারোর যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কনফিগারেশন থাকে, এবং নাইট্রোজেন এবং অক্সিজেন, এই ডিসক্রিপেন্সিটা আমাদের ভালো করে পড়তে হবে। কারোর যদি কি সর্ববহিষ্ঠ কক্ষে যে ইলেকট্রনিক বিন্যাসটা, সেটা যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকে, তাহলে সেই ইলেকট্রনটা অনেকটা স্টেবল। তাহলে অনেকটা স্টেবল মানে তাকে অনেকটা বেশি এনার্জি দিতে হবে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে বার করতে। অনেকটা বেশি এনার্জি মানে আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তাহলে কোনো পরমাণুর ইলেকট্রনিক সর্ববহিষ্ঠ কক্ষ অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ, অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ, অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ উপকক্ষে উপস্থিত ইলেকট্রনটার গঠনের সুস্থিতি বৃদ্ধি করে। তাই অর্ধপূর্ণ বা সম্পূর্ণভাবে পূর্ণ উপকক্ষ থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে বেশি শক্তির প্রয়োজন, বেশি শক্তির প্রয়োজন, এবং সংশ্লিষ্ট পরমাণুর আয়নীভবন এনথালপি বেশি হবে। এবার নাইট্রোজেন দেখ, নাইট্রোজেনে কি 2p3, আর তুই যদি অক্সিজেনের দিকে তাকাস 2p4। তাহলে এই কারণের জন্য কি হবে, নাইট্রোজেনের আয়নীভবনের এনথালপির মান অক্সিজেন অপেক্ষা বেশি হয়। তাহলে আইই ফর নাইট্রোজেন ইজ গ্রেটার দ্যান আইই ফর অক্সিজেন। এই হচ্ছে ব্যাপার। কেন, কারণ এখানে একটা হাফ ফিল ফুল ফিল কনফিগারেশনের ব্যাপার আছে। এবার তুই যদি পিরিয়ড ওয়াইজ ভাবিস, পিরিয়ড ওয়াইজ কি আমরা জানি, লেফট টু রাইটে অ্যাটমিক সাইজটা ছোট হয়, অ্যাটমিক সাইজ যত ছোট হবে আয়নাইজেশন এনথালপি তত বাড়বে। এবার তুই যদি ভাবিস গ্রুপ, গ্রুপ বলছি, পিরিয়ড 2 এর কথাটা ভাবিস, পিরিয়ড 2 এ প্রথমে লিথিয়াম, লিথিয়ামের পর বেরিলিয়াম, একদম 10টা এলিমেন্ট পেরিয়ে এইদিকে চলে এলাম বোরন, গ্রুপ 13-এ, তারপর কার্বন, তারপরে নাইট্রোজেন, নাইট্রোজেনের পাশে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। তাহলে কি বললাম, লেফট টু রাইটে আমরা যত যাব অ্যাটমিক সাইজ ছোট হবে, অ্যাটমিক সাইজ ছোট হলে আয়নাইজেশন এনথালপি বেশি হওয়ার কথা। সেই সেন্সে অক্সিজেনের আয়নাইজেশন এনথালপিটা নাইট্রোজেনের থেকে বেশি হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এখানে একটা ব্যতিক্রম আসছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যতিক্রম, এদিকে তাকাতে হবে। এই ব্যতিক্রমটার রিজন কি, এখানে একটা হাফ ফিল্ড কনফিগারেশনের ব্যাপার আছে, নাইট্রোজেন হাফ ফিল্ড কনফিগারেশন আছে, পি অরবিটালে হাফ ফিল্ড কনফিগারেশন আছে, তাহলে কি হবে কোনটায়, হাফ ফিল কনফিগারেশন আছে মানে তো আয়নাইজেশন এনথালপি ভ্যালুটা বেড়ে যাবে। তাই ইভেন দো অক্সিজেনের সাইজ ছোট, তাও অক্সিজেনের এনথালপিটা বেশি হতে পারলো না। এই প্রবলেমটা কিন্তু তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবং আমরা এখানে গ্রাফে বিভিন্ন জায়গাতে প্রবলেম দেখতে পাবো, এটা একটা প্রবলেম। আর এটা কি আছে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসের প্রভাব। তাহলে এটা একটা দেখি, যেমন যদি কোনো পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস NS2 NP6 হয়, মানে অষ্টক পূর্ণ থাকে, এবং NS2 NP6 কার জেনারেল কনফিগারেশন, নোবেল গ্যাসের গ্রুপ 18-এর, গ্রুপ 18-এর হিলিয়ামটা বাদ দিতে হবে, হিলিয়ামের তো শুধু 1s2, ওটা বাদ দে, বাকি সবারই কনফিগারেশন কিন্তু NS2 NP6 বারবার বারবার পড়ানো হয়েছে। এর আগের ক্লাসগুলোতে যখন পিরিয়ডিক টেবিল চেনানো হয়েছে কার জেনারেল কনফিগারেশন কি, সেখানে এগুলো বারবার বলা হয়েছে। তাহলে কারোর যদি অষ্টক পূর্ণ থাকে হয়, তবে এই সুস্থিত গঠন কাঠামো থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন, তাই আয়নীভবন এনথালপিও বেশি হয়, স্বাভাবিক। এ তো খুব সিম্পল কথা। নিচে একটা গ্রাফ দিয়েছে, গ্রাফটা আমরা বুঝবো, এই জায়গাটা আমি একটু মুছে নিই। এবার পর্যায় বরাবর কিভাবে চেঞ্জ হয় সেই সব নিয়ে আমাদের পড়তে হবে। এই জায়গাগুলো একটু মুছে নি, ঘিঞ্জি হয়ে রয়েছে, মুছে নি, ঘিঞ্জি হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আমি নিচের দিকে যে ছবিটা দিয়েছে সেই ছবিটা দেখবো, পর্যায় বরাবর কি হয়, গ্রুপ বরাবর কি হয়, সেসব নিয়ে আমাদের বিভিন্ন গ্রাফ দেখতে হবে। আর একটা জুম আউট করে দিলাম, দেখতে অসুবিধা হচ্ছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা যেটা বললাম, অলরেডি 1 আওয়ার ক্লাস হয়েছে।
বাকিটা এখনো এটা এই পাতাটা রয়েছে, এইদিকে অনেক কিছু ইন্ডিভিজুয়াল জিনিসপত্র নিয়ে আলোচনা করতে হবে, তারপরে এত কিছু রয়েছে, এইসব হয়ে জিনিসটা এখানে এসে শেষ হলো। দেন ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন গেইন এনথালপি, তো এটা নিয়ে আমাদের পড়তে হবে। তো এটা তো তারপরের একটা বড় টপিক। এই টপিকটা এখনো নিজস্বই দেখেছিস কতটা বড়, অলরেডি 1 আওয়ার ক্লাস নেওয়ার পরেও আমি এই টপিকটা যখন ধরে ধরে পড়াচ্ছি, জিনিসটা বোঝাচ্ছি, মাত্র এখান থেকে পড়াতে পারলাম। এইখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে এদিকে 1.5 পাতা মতো, 1.5 পাতা আর এদিকে 1 পাতা, তাহলে 2.5 পাতা মতো পড়াতেই 1 ঘন্টা মতো সময় লাগলো ধরে ধরে। তো আশা করি ভালো করে পড়বি, বুঝবি, বিষয়টা বুঝতে পারছিস নাকি। ছেড়ে দিইনি ইন দ্য সেন্স আর বলবো না এমন নয়, এখান থেকে নেক্সট ক্লাসে স্টার্ট হবে, ঠিক আছে। পর্যায় বরাবর আয়নীয় প্রভাব, এবার পর্যায় বরাবর প্রভাবটা কি করে হয়, আমরা তো জাস্ট ইফেক্ট গুলো দেখলাম, এই অ্যাটমটা ইফেক্ট ফেলে, অমুক অ্যাটমটা তমুক ইফেক্ট ফেলে, এসব তো নাম আমরা দেখে নিলাম, কিন্তু পিরিয়ডিক ট্রেন্ডটা তো দেখতে হবে, এটা তো একটা পিরিয়ডিক প্রপার্টি। আমি ততক্ষণ এটা যে পিরিয়ডিক প্রপার্টি, পিরিয়ড গ্রুপ ওয়াইজ কিভাবে চেঞ্জ হবে সেটাই তো ভালো করে আলোচনা করিনি, সেটা আলোচনা করতে হবে। এবং ওই চেঞ্জ হতে গিয়ে কোথায় কোথায় প্রবলেম ইম্পর্টেন্ট এবছর কোশ্চেন এসেছে, যতটুকু মনে রাখতে হবে আমি মার্ক করব, না মনে রাখলেই নয়। আশা করি কনসেপ্ট গুলো বুঝতে পারছিস, না বুঝতে পারলে একই কথা, নাম্বার দেখতেই পাচ্ছিস, নাম্বার আছে, জয়েন হয়ে যা, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, বাকিটা নেক্সট ক্লাসে শুরু হবে।